ম্যাম, হ্যাঁ, বলো। ম্যাম, মার্জ সর্ট আর কুইক সর্টের কি সুডো কোডও আসতে পারে? হ্যাঁ, সবকিছুরই কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবই করতে হবে। আচ্ছা ম্যাম, যদি মানে অপশন কি এরকম থাকে যে সুডো কোড অথবা আমি যদি ইমপ্লিমেন্টেশন দেখাই, নাকি স্পেসিফিকলি থাকে যে সুডো কোড বা অথবা? না না, আমাদের কুইজে যেরকম ছিল ওরকম থাকে যে আইদার সুডো কোড অথবা হচ্ছে এক্সিকিউটেবল কোড অথবা হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। বাট সিমুলেশন আর সুডো কোড কিন্তু আলাদা। সিমুলেশন হচ্ছে প্রত্যেকটা স্টেপে কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে ওটা দেখাবা, আর সুডো কোড তো নর্মাল কোডের মতো। আর যদি কোডটা লিখতে নাও পারো তখন হচ্ছে ওই যে ইংলিশে আমরা যে স্টেপ বাই স্টেপ লিখি, যে প্রথমে এটা বের করবো তারপর এটা করবো, ওভাবে লিখতেও হবে। বাট দুইটা কিন্তু ডিফারেন্ট, সুডো কোড আলাদা আর সিমুলেশন আলাদা। আচ্ছা ম্যাম, মানে অপশন দুইটারই থাকবে মেন, মানে একটু না না, সিমুলেশন আসলে আলাদা সিমুলেশন, আর সুডো কোড আসলে আলাদা সুডো কোড। বাট সুডো কোডের বদলে তুমি ওই যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন লিখতে পারো অথবা নরমাল কোডও লিখতে পারো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাম আমাদেরকে হচ্ছে আখড়াবাজি রিকারেন্স নাকি এটা আছে? না, আকরাবাজি দিয়ে আমরা পড়াই না, আকরাবাজির ফর্মুলা আলাদা, আমরা হচ্ছে নরমাল রিকারশন ট্রি দিয়ে ওটা দেখাই আর কি। আকরাবাজি আমাদের মানে ওই ফর্মুলা দিয়ে পড়াই না আর কি। সো ম্যাম এটা আসলে কি সাবস্টিটিউশন এটা দিয়ে করতে হবে? না না, রিকারশন ট্রি দিয়ে করলে ওটা বেটার হয়। হ্যাঁ, লাস্ট যে আমরা রিকারশনের ক্লাস নিয়েছিলাম একটা, ওটা দেখতে পারো, ওখানে লাস্টে একটা সলভ করা আছে। আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছে একটু লিখো কমেন্টে যে কি কি প্রবলেম, কোনো টপিকে প্রবলেম থাকলে সেটাও বলতে পারো। আমরা হচ্ছে ফার্স্টে তাহলে টপিকগুলো দেখে তারপরে হচ্ছে বাকি যা যা আছে সেটা দেখবো।
মিস আমাদের হ্যাঁ বলো। ডিএফএস যেহেতু মানে মিডের সিলেবাসে যুক্ত হয়েছে মানে প্রিভিয়াস কোশ্চেনে তো শুধু মানে ডিএফএস এবং ফেস ক্লাসিফিকেশন থেকে ওই টাইপের প্রবলেম নাই। আচ্ছা কিছু ডিএফএস একটা এর আছে হয়তো একটু মানে 23 বা 24 এরকম আছে, ডিএফএস এর উপরেও কোশ্চেন আছে সেটা বললাম। রিসেন্টলি নাই, হয়তো তুমি আগের সেমিস্টার গুলোয় পাবা। 23 এর যে কোশ্চেন গুলো আছে ওখানে প্রবাবলি আছে। আচ্ছা আমি এমনি আলাদা করে দেখাই দিব না, দু একটা সমস্যা নেই। ম্যাম লাস্টের থেকে শুরু করে উপরের দিকে গেলে মনে বেটার হবে। আচ্ছা আমরা রিভার্সলি যাব, সমস্যা নাই। আর একটু পরে শুরু করি, এখনো অনেকে জয়েন করছে। জি ম্যাম শিওর। আরেকটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্টের যে টাইম কমপ্লেক্সিটি একটা কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনের বি নাম্বারে যেটা আসে 2t n/2 প্লাস n log n, এই n log n এর আই মিন কি বলে যে এটা বের করতে আর কি খুব ঝামেলা হচ্ছিল আর কি। আচ্ছা যে রিকনসিলেশন যে ডিফারেন্ট থাকে ওরকম, যে n/2 প্লাস n/3 এরকম। ইউজুয়ালি তো ম্যাম এক্সট্রা যেটা থাকে যেটা হলো n মানে আই মিন থ্রি এজ গুলাতে যেগুলো যেমন এন থাকে বা সামথিং থাকে ওখানে এন লগ এন আসলে ওইটাকে একটা সিকোয়েন্সে বের করে কমন বের করা খুব টাফ হয়ে যাচ্ছিল ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা। আমি যেটা করতেছিলাম আর এই কি ধরনের জেনারেলি যেগুলো আসে সেগুলাই এক্সট্রা যে প্রত্যেকটা স্টেপে আমরা কাজ করি ওইটাই আসলে কমপ্লেক্সিটি হিসেবে আসে। তো এইটা হচ্ছে একটা জেনারেলাইজড, মানে মনে রাখতে পারো, ঠিক আছে? সব সময় খেয়াল করে দেখবে যে প্লাস সামথিং যে থাকে ওইটাই আসলে কমপ্লেক্সিটি হিসেবে আসে লাস্টে। সো এটা হচ্ছে একটা হিন্স হিসেবে মনে রাখতে। ক্যালকুলেশন করে ইয়া, কোনো একটা সূত্র বের করে ইয়ে করার ওইটা কি তখন ওইটা করা জেনারেলি খুব হচ্ছে মুশকিল হয়ে আমরা যায়। যে আমি অনেক ট্রাই জিওমেট্রিক করতেছি। সিরিজের ফর্মুলা শিখেছিলাম ওইটাই পড়ে, 2-3টা করে দেখবা যে জেনারেলি ওই রকম ফর্মুলাতেই পড়ে। আচ্ছা আমি এরকম একটা দেখবো, সমস্যা নেই।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একটু কনফার্ম করো। ইয়েস ম্যাম। আচ্ছা, সো একটু দেখি। আচ্ছা, আমরা একটু রিভার্সলি যাই। গ্রাফেও আই গেস অনেকের প্রবলেম আছে, তারপর ম্যাক্সিমাম সাম সাবেরে কারাতসুবা। সো আমরা রিভার্সলি যাই। ওকে, আমরা গ্রাফ দিয়ে শুরু করি। ফার্স্ট একটু আমরা ট্রাভার্সাল দেখি বিএফএস এর। বিএফএস ডিএফএস দুটোই দেখবো। একটা স্যাম্পল গ্রাফ নিয়ে নেই। ম্যাম রেকর্ডিংটা হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করেছি। ওটা আমি তোমাদের যে অ্যাডিশনাল ফোল্ডার আছে ওখানে আপলোড করে দেবো। অ্যাডিশনাল ফোল্ডারে দেখবা এই যে এখানে প্রিভিয়াস রেকর্ডিংসে এখানে আপলোড করে দেবো। ম্যাম ওপেন থাকবে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা একটা স্যাম্পল গ্রাফ নিয়ে নিলাম। বিএফএস আমরা কি করি, এটাকে আমরা লেভেল অর্ডার ট্রাভার্সাল বলি। তার মানে কোনো একটা নোডকে নিয়ে যখন আমরা কাজ করা শুরু করব, ওর অ্যাডজাসেন্ট নোড যতগুলো আছে বা নেইবারিং নোড যতগুলো আছে ওগুলাকে আগে আমার ভিজিট করতে হবে। তারপর হচ্ছে নেক্সট আমরা ফার্দার এদের সাথে কানেক্টেড কারা আছে তাদেরকে ভিজিট করব। সো এভাবে একটা লেভেল থেকে ওই লেভেলের যারা আছে সবাইকে ভিজিট করে দেন হচ্ছে আমরা নেক্সট লেভেলে যাই। এই জন্য এটাকে অনেক সময় লেভেল অর্ডার ট্রাভার্সালও বলা হয়। সো বিএফএস দিয়ে আসলে আমরা যে কোনো একটা সোর্স থেকে বাকি সবগুলা শর্টেস্ট ডিস্টেন্স বের করতে পারি। তাহলে আমার কোয়েশ্চেনের মধ্যে যদি শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট পাথ, মিনিমাম ডিস্টেন্স বা এই ধরনের কোনো সিনোনিমাস কিছু থাকে, তখন বুঝবো যে অবভিয়াসলি ওইটা বিএফএস ইউজ করতে হবে। অথবা এই যে একজন মনে হয় কোয়েশ্চেন করেছো যে বিএফএস আর ডিএফএস কিভাবে ডিফারেন্সিয়েট করবো। ডিএফএস এ হচ্ছে আমরা ডেপথ ওয়াইজ যাই, কোনো একটা নোট থেকে শুরু করে ফার্দার যত দূর পর্যন্ত যাওয়া যায় এভাবে যেতে থাকি। তাহলে কোয়েশ্চেনে যদি সিনারিওতে এমন থাকে যে আমরা একটা নোট থেকে শুরু করে দেন হচ্ছে এর আশেপাশে যতগুলো আছে সবগুলোকে আগে ভিজিট করতেছি, এভাবে যদি বলা থাকে তাহলে অবভিয়াসলি এটা বিএফএস। আর যদি বলে যে একটা নোট থেকে শুরু করে ফার্দার যত দূর পর্যন্ত যাওয়া যায় যাচ্ছি, যখন দেখতেছি যে ফার্দার কোথাও যাওয়া যাচ্ছে না তখন হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি, এই ধরনের কোনো কিছু সিনারিওতে মেনশন করা থাকে ওটা হবে হচ্ছে ডিএফএস। তো এইভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে বিএফএস এটা দেখি। বিএফএস এর জন্য আমাদের ট্রাভার্সাল বলতে আসলে কি বুঝি, যে প্রত্যেকটা নোটকে হচ্ছে আমরা একবার করে ভিজিট করব। তাহলে কোনো নোট যদি অলরেডি একবার ভিজিট করা হয়ে থাকে ওটাকে তো আর আমি সেকেন্ড টাইম ভিজিট করব না। সো কোন নোটটা ভিজিট করা হয়েছে কিনা ওটা ট্র্যাক রাখার জন্য আমরা একটা ভিজিটেড নামে অ্যারে রাখবো। ইনিশিয়ালি যেহেতু কোনোটা ভিজিট করা হয়নি সবগুলো আমরা 0 বসিয়ে রাখলাম। যখনই কোনো একটা নোট আমরা এক্সপ্লোর করা শুরু করব তখন হচ্ছে এটার ভিজিটেড ভ্যালু চেঞ্জ করে 1 করে দিব আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিস্টেন্সের একটা অ্যারে থাকবে, যেহেতু আমরা বলেছি যে বিএফএস দিয়ে আসলে সোর্স থেকে বাকি সবগুলা নোডের শর্টেস্ট ডিস্টেন্স আমরা পাবো। তাহলে ওই ডিস্টেন্সটা কি সেটা ট্র্যাক রাখার জন্য একটা ডিস্টেন্স অ্যারে থাকবে। ইনিশিয়ালি সবগুলো আমরা ইনফিনিটি বসা রাখতে পারি বা অন্য যে কোনো ভ্যালু নাল, তোমার ইচ্ছা যেটা ইচ্ছা বসা রাখতে পারো। আচ্ছা, এরপর আমাদের অনেক সময় হচ্ছে পাথটা চায়, যে কোন পাথ ফলো করে হচ্ছে আমরা ওই শর্টেস্ট ডিস্টেন্সটা পাচ্ছি, সেটা ট্র্যাক রাখার জন্য প্যারেন্টস নামে একটা অ্যারে রাখবো। কোন নোড থেকে কোন নোডে যাচ্ছি সেটা ট্র্যাক রাখার জন্য। সো ইনিশিয়ালি পরে যখন আমরা সিমুলেট করব তখন এটার প্যাটার্ন আমরা চেঞ্জ করে যাব। আর আমরা জানি যে তোমাদের কোন একটা নোটকে এক্সপ্লোর করার পর ওর সবগুলো অ্যাডজেসেন্ট নোট ভিজিট করতে হবে, ওই সিকোয়েন্সটা আমার মাথায় রাখতে হবে। সো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার ইউজ করি। কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে যেটাকে আমরা ফার্স্টে এনকিউ করব ডিকিউ করার সময় হচ্ছে সেটাই ফার্স্টে ডিকিউ হবে। সো আমরা এখানে একটা কিউ ডেটা স্ট্রাকচার নিয়ে রাখবো। সো আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে, ধরো আমাকে বলে দিল এ হচ্ছে আমাদের সোর্স, তো এখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে। প্রথম কাজ হচ্ছে সোর্সটাকে আমরা কিউতে এনকিউ করব। তাহলে সোর্সের মধ্যে এ নোটটাকে রাখলাম। এরপর সোর্সটাকে যেহেতু আমরা এক্সপ্লোর করবো তাহলে ওর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1 করে দিচ্ছি। আর সোর্সে নিজের থেকে নিজের ডিস্টেন্স তো 0, সো আমাদের এখানে ইনফিনিটি কেটে এখানে 0 বসিয়ে দিলাম। আর সোর্সে যেহেতু কোনো প্যারেন্ট নাই তাহলে ওর প্যারেন্ট এখানে -1ই থাকবে, এটা আমরা চেঞ্জ করছি না। এরপর আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, আমরা হচ্ছে কিউ থেকে একটা করে এলিমেন্ট ডিকিউ করি, দেন ওর অ্যাডজাসেন্ট নোডগুলোকে আমরা ভিজিট করি। সো কিউতে এখন একটা নোডই আছে, সো এটাকে আমরা ডিকিউ করব। এখন দেখি এর অ্যাডজাসেন্ট কি আছে। এর অ্যাডজাসেন্ট আছে বি, সি আর ডি। ফার্স্টে ধরো আমরা বি নিয়ে কাজ করব। সো আমার ট্রাভার্সাল মানে যেহেতু প্রত্যেকটা নোডকে একবার করে আমরা ভিজিট করি, তাহলে আগে থেকে আমার দেখতে হবে যে বি
অলরেডি ভিজিট করা কিনা, অলরেডি ভিজিট করা থাকলে তো ওটা ভিজিট করা দরকার নেই। তাহলে আমরা বি এর ভিজিটেড ভ্যালু চেক করে দেখলাম এটা এখনো 0, তার মানে এটা এখনো ভিজিট করা হয়নি, তাহলে ওকে ভিজিট করতে হবে। তাহলে ফার্স্টে ওর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1 করে দিলাম। বি তে আমরা আসছি হচ্ছে এ থেকে, তাহলে বি এর ডিস্টেন্স কি হবে, এ এর ডিস্টেন্সের চেয়ে 1 বেশি। আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা হচ্ছে 1 স্টেপ দূরে দূরে আছে। তাহলে আমরা যেহেতু এ থেকে বি তে আসতেছি, তাহলে বি এর ডিস্টেন্স হবে এ এর ডিস্টেন্স প্লাস 1। তাহলে যে এখানে এ এর ডিস্টেন্স ছিল 0, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু বি এর ডিস্টেন্স হয়ে যাবে 1। আর বি তে যেহেতু আসছি আমরা এ থেকে, তাহলে বি এর প্যারেন্টটা চেঞ্জ করে এখানে বসিয়ে দিব এ কে, তার মানে এ হচ্ছে বি এর প্যারেন্ট। আর আমরা হচ্ছে বি নোটটাকে কিউতে এন কিউ করব, তাহলে কিউতে রেখে দিলাম বি কে। এরপর আমরা বলেছিলাম যে সবগুলো অ্যাডজাসেন্ট নিয়ে আগে কাজ শেষ করতে হবে, তাহলে এই বি এর কাজ শেষ করে আমি ফার্দার আগাতে পারবো না, এ এর আরো দুইটা অ্যাডজাসেন্ট বাকি আছে, ওদেরকে নিয়ে কাজ করতে হবে। তাহলে একটা আছে সি, একটা আছে ডি। ফার্স্ট আমরা সি এর জন্য চেক করি। সো সি এর ভিজিটেড অ্যারেতে এখানে এসে দেখবে ওর ভ্যালু হচ্ছে 0, তার মানে ওকেও এখনো ভিজিট করা হয়নি, এখন ভিজিট করব আমরা। তাহলে ফার্স্টে হচ্ছে ওর ভিজিটেড ভ্যালুটা 1 করব। সি তে আমরা আসছি এ থেকে, তাহলে সি এর ডিস্টেন্স হবে এ এর ডিস্টেন্স প্লাস 1। তাহলে এ এর ডিস্টেন্স এখানে 0, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, সি এর ডিস্টেন্স হয়ে গেল 1। সিতে আসছি এ থেকে, তাহলে সি এর প্যারেন্ট হয়ে যাবে এ, আর সিটাকে হচ্ছে আমরা কিউতে এন কিউ করব। এরপর ডি এর জন্য সেম কাজ করব। ডি ফার্স্টে ভিজিট করব, এটা 1 করে দিলাম। দেন এ থেকে আসছি, তাহলে ডি এর ডিস্টেন্স হবে এ এর ডিস্টেন্স প্লাস 1। তাহলে এ এর ডিস্টেন্স ছিল এখানে 0, তাহলে ডি এরটা হবে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আর এটাও সেম, ডি তে যেহেতু এ থেকে আসছি, তাহলে ডি এর প্যারেন্ট হবে এ, আর ডি নাম্বার নোটটাকে আমরা এন কিউ করব। ওকে, সো এই যে এর জন্য আমাদের 3টা অ্যাডজাসেন্ট নোডের কাজ শেষ। এরপর আমাদের এই সেম প্রসিডিউরটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমার কিউটা এমটি হচ্ছে। তাহলে কিউ কিন্তু এখন এমটি না, কিউতে আছে বি সি ডি। তাহলে এখন আবারও আগের মতো কিউ থেকে প্রথম যে এলিমেন্টটা আছে ওটাকে আমার ডিকিউ করতে হবে। তাহলে বি সি ডি এর মধ্যে শুরুতে হচ্ছে বিটাকে এনকিউ করেছিলাম, তাহলে ডিকিউ করার সময় বিটা ফার্স্টে ডিকিউ হবে। তাহলে বিটা ডিকিউ করলাম। বি এর অ্যাডজাসেন্ট কে কে আছে দেখি। বি এর অ্যাডজাসেন্ট আছে এ সি এ ডি আর ই। এর মধ্যে এরটা চেক করে দেখো, এ এর ভিজিটেড ভ্যালু হচ্ছে অলরেডি 1, তাহলে এটা তো আগে থেকে ভিজিট করা, নতুন করে তার ভিজিট করার কিছু নেই। দেন বি এর আরেকটা অ্যাডজাসেন্ট হচ্ছে ডি, ডি ও চেক করে দেখো, ডি এর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1, তার মানে আগে থেকে ভিজিট করা হয়ে গেছে, নতুন করে তার ভিজিট করার কিছু নেই। দেন আরেকটা অ্যাডজাসেন্ট ছিল ই, ই এরটা এখানে চেক করে দেখো, ই হচ্ছে ভিজিট করা হয়নি এখনো, ভ্যালুটা হচ্ছে 0, তার মানে ই কে এখন আমরা ভিজিট করব। তাহলে ফার্স্টে ই এর ভিজিটেড ভ্যালু 1 করে দিলাম। ইতে আমরা আসছি বি থেকে, তাহলে ই এর ডিস্টেন্স হবে বি এর ডিস্টেন্স প্লাস 1। তাহলে এখানে দেখো বি এর ডিস্টেন্স লেখা হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে হয় 2, তাহলে ই এর ডিস্টেন্স হয়ে যাবে 2। এগেইন ইতে আমরা আসছি বি থেকে, তাহলে ই এর প্যারেন্ট হয়ে যাবে বি, আর ই নাম্বার নোটটাকে আমরা কিউতে এনকিউ করব। ওকে, তাহলে এখন হচ্ছে বি এর যে 3টা অ্যাডজাসেন্ট ছিল, 3টা অ্যাডজাসেন্টের জন্য চেক করা শেষ। আবার হচ্ছে আমরা কিউর কাছে ব্যাক করব, এসে দেখলাম কিউ এখনো এমটি হয় নাই, তার মানে রিপিটেডলি আবার সেম কাজ করব। শুরুর যে এলিমেন্ট আছে এটাকে ডিকিউ করব, তার মানে এখন সি নাম্বার নোটটা ডিকিউ হলো। সি এর অ্যাডজাসেন্ট কে কে আছে দেখি। সি এর অ্যাডজাসেন্ট আছে এ, সি এর অ্যাডজাসেন্ট আছে ডি। সো এও অলরেডি এখানে দেখো আগে থেকে ভিজিট করা, এটার ভিজিটেড ভ্যালু 1, ডিও এখানে আগে থেকে ভিজিট করা, ভিজিটেড ভ্যালু হচ্ছে 1, তার মানে সি এর আনভিজিটেড কোনো অ্যাডজাসেন্ট বাকি নেই, তার মানে সি এর কাজ শেষ। আবার আমরা কিউর কাছে ব্যাক করলাম, কিউতে এখন শুরুতে আছে ডি, তাহলে ডি কে ডিকিউ করলাম। ডি এর অ্যাডজাসেন্ট কে কে আছে দেখো, সি আছে, বি আছে, আর এফ আছে। এর মধ্যে বি আর সি হচ্ছে আগে থেকেই ভিজিট করে, যে এখানেও ভ্যালু 1, এখানেও ভ্যালু 1, তার মানে দুইটা আগে থেকেই ভিজিট করা হয়ে গেছে, নতুন করে তার কিছু করার নেই। দেন ডি এর আরেকটা অ্যাডজাসেন্ট ছিল এফ, এফ এর ভিজিটের ভ্যালু চেক করে দেখো, এটা হচ্ছে 0, তার মানে এফ কে এখনো ভিজিট করা হয়নি, আমরা ভিজিট করব। তাহলে ফার্স্টে হচ্ছে ওর ভিজিটেড ভ্যালু 1 করে দিলাম। এফ এ আমরা আসছি ডি থেকে, তাহলে এফ এর ডিস্টেন্স হবে ডি এর ডিস্টেন্স প্লাস 1। তাহলে ডি এর ডিস্টেন্স এখানে লেখা দেখো 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তার মানে আমার এফ এর ডিস্টেন্স হয়ে গেল 2। এগেইন এফ এ আমরা আসছি ডি থেকে, তাহলে এফ এর প্যারেন্ট হয়ে যাবে ডি, আর এফ নোটটাকে হচ্ছে আমরা কিউতে এনকিউ করব। তো এই তো ডি এর যে অ্যাডজাসেন্ট ছিল সবগুলো নিয়ে কাজ করা শেষ। আমরা আবার হচ্ছে কিউতে আসলাম, কিউ এখনো এমটি হয় নাই, তাহলে শুরুর এলিমেন্টটাকে ডিকিউ করলাম। সো এখন ইটা ডিকিউ হলো। সো ই এর অ্যাডজাসেন্ট কি আছে, বি আছে, এফ আছে, আর জি আছে। ফার্স্টে বি চেক করে দেখো, বি আগে থেকেই ভিজিট করা। এফ চেক করে দেখো, এফ আগে থেকে ভিজিট করা। জিটা এখনো ভিজিট করা হয়নি, যে জি এর ভ্যালু এখনো 0, তার মানে জিটাকে এখন আমরা ভিজিট করব। তাহলে ফার্স্টে ওর ভিজিটের ভ্যালু করে দিলাম 1। জিতে আমরা আসছি যেহেতু ই থেকে, তাহলে জি এর ডিস্টেন্স হবে ই এর ডিস্টেন্স প্লাস 1। সো ই এর ডিস্টেন্স এখানে লেখা দেখো 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তার মানে জি এর ডিস্টেন্স বসে যাবে 3। এগেইন জিতে আমরা আসছি ই থেকে, তাহলে জি এর প্যারেন্ট হয়ে যাবে ই, আর এটাকে আমরা কিউতে এনকিউ করব। আচ্ছা, তাহলে এখন ই এর জন্য সবগুলো অ্যাডজাসেন্ট চেক করা শেষ। আবার কিউতে আসলাম, কিউ এখন এমটি হয় নাই, প্রথম এলিমেন্টটাকে ডিকিউ করলাম এফ। সো এফ এর অ্যাডজাসেন্ট কি আছে, ডি, ই, আর জি।
প্রত্যেকটাই এখন ভিজিট করা হয়েছে, ডিও আগে থেকে ভিজিটেড, ইও ভিজিট করা হয়েছে, জিও ভিজিটেড। তার মানে এফ এর আর কিছু বাকি নেই। আবার কিউতে আসলাম, কিউ এখন এমটি হয় নাই, একটা এলিমেন্ট আছে জি, এটাকে দিয়ে কিউ করলাম। সো জি এর অ্যাডজাসেন্ট কি আছে, ই আর এফ। সো ইও আগে থেকে ভিজিট করা, এফ ও আগে থেকে ভিজিট করা, তার মানে জি এর কাজও শেষ। তো এখন দেখো ডিকিউ করতে করতে আমার কিউটা কিন্তু এমটি হয়ে গেছে, সো আমার অ্যালগরিদমটা এখানেই শেষ হবে। তাহলে এভাবে হচ্ছে আমরা সোর্স থেকে বাকি সবগুলো নোডের শর্টেস্ট ডিসটেন্স পেলাম। তো এই যে ডিসটেন্সের অ্যারেতে যে এক্স্যাক্টলি ভ্যালুগুলো লেখা, এটাই হচ্ছে এ থেকে সবার শর্টেস্ট ডিসটেন্স। তার মানে এ থেকে বি এর শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে 1, ডি এরটা 1, ই এরটা 2, জি এরটা 3, এরকম ডিরেক্টলি। তার মানে ডিসটেন্স অ্যারেতে যে ভ্যালুটা পাচ্ছে ওটা হচ্ছে ডিরেক্ট সোর্স থেকে সবগুলো শর্টেস্ট ডিসটেন্স। এখন এই প্যারেন্ট অ্যারেটা আমার কি কাজে লাগবে, অনেক সময় বলে যাচ্ছে এই যে শর্টেস্ট ডিসটেন্সটা পাচ্ছি আমরা, এটা কোন পাথ ফলো করে পাচ্ছি সেই পাথটা বের করতে, তখন হচ্ছে আমাদের এই প্যারেন্ট অ্যারেটা কাজে লাগবে। ধর আমাকে বললো যে এ থেকে জি এর শর্টেস্ট পাথটা বের করো, শর্টেস্ট ডিসটেন্স তো আমরা ডিরেক্টলি এখান থেকেই বুঝতেছি। এই যে এখানে যে 3 লেখা, তার মানে এ থেকে জি এর শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে 3। এখন কোন পাথে গেলে হচ্ছে আমাদের এই শর্টেস্ট ডিসটেন্সটা পাবো সেটা বের করতে বললো। তখন আমরা কি করব, ফার্স্টে আমরা ডেস্টিনেশনটা লিখলাম যে জি, আমরা হচ্ছে জি এর প্যারেন্টকে এখানে চেক করব। জি এর প্যারেন্ট লেখা হচ্ছে ই, তার মানে আমি আসলে ই থেকে জিতে এসেছিলাম। এরপর আমরা কি করব, এখন ই এর প্যারেন্টকে চেক করব। সো ই এর প্যারেন্ট এখানে কি লেখা, বি, তার মানে আমরা আসলে বি থেকে ইতে আসছিলাম। এখন আমরা আবার বি এর কাছে চলে যাব। সো বি এর প্যারেন্ট কি লেখা, এ, তার মানে আমি আসলে এ থেকে বিতে এসেছিলাম। এরপর আমি এ এর কাছে চলে যাব, এ এর প্যারেন্ট কি লেখা, -1। তাহলে যার প্যারেন্ট -1 থাকবে সেই আসলে সোর্স ছিল। তাহলে তো সোর্স থেকে জিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে এটা, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে জি। আর এই যে শর্টেস্ট পাথ আমরা কিভাবে পাচ্ছি বা ডিসটেন্সটা কত, সেটা হচ্ছে 3। ঠিক আছে, তার মানে বিএফএস হচ্ছে, ও সরি কি জানি হাত তুলেছিলে, একটু বলো, কিছু জিজ্ঞেস করবা? ma'am, যদি হচ্ছে গ্রাফে যদি ওয়েট থাকে সেক্ষেত্রে কি শর্টেজ, না না, গ্রাফে যদি ওয়েট থাকে তাহলে আসলে বিএফএস কাজ করবে না। যদি ওয়েটের আসলে ভ্যালু BFS হচ্ছে সেম হয়, মানে সবগুলা সেম ওয়েটের থাকে, ধরো এটাও 2 এটাও 2, সবগুলা ওয়েটের ভ্যালু 2, তাহলে সেম ওয়েট থাকলে তখন বিএফএস কাজ করবে। বাট ডিফারেন্ট ওয়েট যদি থাকে তখন আর বিএফএস কাজ করবে না। ওটার জন্য আমরা পরে আরেকটা অ্যালগরিদম পড়বো, মিডিয়ার পরে যে ডায়াস্ট্রা নামে একটা অ্যালগরিদম আছে, ওইটা তখন ইউজ করতে হবে। Okay? মানে বিএফএস কাজ করে হচ্ছে সেম ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে অথবা আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। হ্যাঁ সৌরভ বলো। এটা আবার বলবেন শর্টেজ পাত্রটা? ও এই যে কিভাবে পাথটা বের করলাম সেটা, আচ্ছা ওকে হ্যাঁ মিস। আচ্ছা ওকে, ধর আমাকে বললো যে এ থেকে মানে সোর্স থেকে আমাদের জি এর শর্টেস্ট পাথ বের করো, জি নাম্বার নোড, র্যান্ডম একটা নোড বলে দিল। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা জিটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা। সো এখানে দেখো প্যারেন্ট এর মধ্যে জি এর প্যারেন্ট কি লেখা, ই, তার মানে আমরা আসলে ই থেকে জিতে এসেছিলাম। এখন আমরা ই এর কাছে চলে যাব। সেই দেখো ই নাম্বার নোডের প্যারেন্ট কি লেখা, বি, তার মানে আমি আসলে বি থেকে ইতে এসেছিলাম। এখন আমি আবার বি এর কাছে চলে যাব। তো যে বি নাম্বার নোডের প্যারেন্ট কি লেখা দেখো, এ, তার মানে আমি আসলে এ থেকে বিতে এসেছিলাম। এখন আমি আবার এ এর কাছে চলে যাব, এ নাম্বার নোডের প্যারেন্ট লেখা -1, তার মানে যেটার -1 লেখা ওটাই আসলে আমাদের রুট ছিল বা সোর্স ছিল। তাহলে এই তো আমাদের এ থেকে জি এর শর্টেস্ট পাথ হচ্ছে এটা, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে জি। আর কয়টা স্টেপে যাচ্ছি, যে এটা একটা স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ। সো ডিসটেন্সও দেখো আমাদের এখানে 3 আসতেছে। ঠিক আছে, তাহলে ডিসটেন্স চাইলে ডিরেক্টলি এটা থেকে বলে দিতে পারবো, আর যদি বলে যে পাথটাও বের করো তখন হচ্ছে আমাদের এই প্যারেন্টার এটা কাজে লাগবে। ওকে আচ্ছা, সো কারো কোনো কোয়েরি? ম্যাডাম ডিরেক্টেড গ্রাফে কি এটা কাজ করবে? হ্যাঁ ডিরেক্টেড গ্রাফে কাজ করবে, সমস্যা নেই, মানে প্রসিডিউর সেমই থাকবে, জাস্ট মানে কোন জায়গায় যাওয়া যাচ্ছে ওই অ্যারো দেখে বুঝতে হবে। বাট যদি ডিফারেন্ট ওয়েটেড গ্রাফ হয় তখন আর বিএফএস কাজ করবে না, ওটার জন্য আলাদা অ্যালগরিদম আছে, ওটা আমরা পরে দেখবো মিডের পরে। ম্যাম বাইপারটাই গ্রাফের সিমুলেশনটা কিভাবে দেখাবো যদি চাই? এবং আচ্ছা আরেকটা দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এইটুকু আর পর্যন্ত একটা কোশ্চেনের সাথে ছিল ম্যাম, যে এখানে সাইকেল ডিটেকশনের যে ব্যাপারটা বলছি দিয়ে করবো, ওইটা কি শুধু ইভেন্ট সাইকেল আর ওয়ার্ড সাইকেলের জন্য বলছি কি বাইপারটাল গ্রাফে? হ্যাঁ হ্যাঁ, বাইপ্যাটেড গ্রাফ আসলে কখন হয়, যখন হচ্ছে গ্রাফে কোনো অড সাইকেল থাকে না। তার মানে আমি যদি বাইপ্যাটেড চেক করার পরে দেখি যে গ্রাফটা আসলে বাইপ্যাটাইট না, তার মানে ওখানে অবভিয়াসলি অড সাইকেল ছিল, মানে উল্টা ভাবে বলতে পারি আমরা আর কি। ওকে, আর যদি দেখি যে না গ্রাফটা বাইপ্যাটাইট হচ্ছে, তার মানে গ্রাফে আসলে কোনো অড সাইকেল ছিল না। ঠিক আছে, আচ্ছা সো এইটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়ারিজ? নর্মাল বিএফএস যে সিমুলেশনটা দেখলাম
আচ্ছা, সো আমাদের যদি অরিজিনাল সিমুলেশনটা মনে থাকে তাহলে ভ্যারিয়েশন আসলে তোমরা ইজিলি ধরতে পারবে, যেন অরিজিনালটা যেন ঠিক মতো বুঝো, এটা একটু এনশিওর করো। আর তোমাদের কোয়েশ্চেন আসলে অনেক ইজি হয়েছে সো ফার। ধরো প্রিভিয়াস কয়েকটা সেমিস্টারের সাথে যদি কম্পেয়ার করো, কম্পারেটিভলি এবার কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে ইজিয়ার। সো টেন্স হওয়ার কিছু নাই, মোটামুটি সবই আসলে কম্পারেটিভলি ইজিয়ারই আসছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে নরমাল বিএফএস। এখন বিএফএস এর সাথে অ্যাসোসিয়েটেড আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে বাইপার্টাইট গ্রাফ। সো বাইপার্টাইট গ্রাফের একটা ইনফর্মাল ডেফিনেশন আমরা বলেছিলাম শুরুতে। ইনফর্মাল ডেফিনেশনটা কি ছিল, যে আমি একটা গ্রাফের প্রত্যেকটা নোডকে দুইটা কালার অ্যাসাইন করব, এমনভাবে অ্যাসাইন করব যাতে পাশাপাশি দুইটা নোডের কালার সেম না হয়ে যায়। যদি এভাবে অ্যাসাইন করা পসিবল হয় তখন আমরা গ্রাফটাকে বলতাম বাইপার্টাইট। আর যদি পাশাপাশি কোনো নোডের কালার সেম পড়ে যায় তখন গ্রাফটার বাইপার্টাইট হতো না। তো এটা হচ্ছে ইনফর্মাল ডেফিনেশন ছিল। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখাই, আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে তিনটা আলাদা আলাদা গ্রাফ নিয়ে নিয়েছি। সো প্রথম গ্রাফে ধরো আমাদের কাছে দুইটা কালার আছে, রেড আর গ্রিন। সো এই দুইটা কালার মধ্যে থেকে যে কোনো একটা কালার প্রত্যেকটা নোডকে আমরা অ্যাসাইন করব। ধরো এ কে আমরা দিলাম হচ্ছে রেড কালার, তাহলে পাশাপাশি দুইটা নোডের কালার যেহেতু সেম হতে পারবে না, তাহলে বি কে দিতে হবে গ্রিন। বি কে যেহেতু গ্রিন দিচ্ছে তাহলে সি কে অবভিয়াসলি দিতে হবে রেড। আচ্ছা, তার মানে এই গ্রাফটার ক্ষেত্রে পাশাপাশি কোনো নোডের কালার কিন্তু সেম হয়নি, তার মানে এটাকে বলা যায় এটা একটা বাইপার্টাইট গ্রাফ। সেকেন্ড গ্রাফটা দেখি, ধর আমরা এ থেকে কালার করা শুরু করি, এ কে দিলাম হচ্ছে রেড, তাহলে এর পাশে যারা আছে সি কে দিতে হবে গ্রিন, বি কেও দিতে হবে গ্রিন। এরপর বি এর পাশে যে আছে ডি, ওকে যেহেতু গ্রিন দিয়েছে ওকে দিতে হবে রেড। এখন এই গ্রাফের ক্ষেত্রেও দেখো যে পাশাপাশি দুইটা নোডের কালার কিন্তু সেম হয় নাই, তার মানে এই গ্রাফটাও হচ্ছে বাইপার্টাইট। থার্ডটা দেখি, এ কে ধরো দিলাম হচ্ছে রেড, বি কে দিলাম গ্রিন, এর অ্যাডজাসেন্ট ছিল সি, তাহলে ওকেও দিতে হবে গ্রিন, সি কে দিয়েছি গ্রিন, তাহলে ডি কে দিতে হবে রেড। তাহলে এখন দেখো এর কালারের সাথে কম্পেয়ার করে যখন আমি বি আর সি কে কালার করেছি, দুইজনকেই গ্রিন দিয়ে দিয়েছি, কিন্তু বি আর সিও তো কানেক্টেড ছিল, তাহলে দেখো পাশাপাশি দুইটা নোডের কালার সেম হয়ে যাচ্ছে, তার মানে এই গ্রাফটা আসলে বাইপ্যাটার্ন না। এখন কেন হচ্ছে এই তিনটা আলাদা এক্সাম্পল দেখালাম, তার কারণ হচ্ছে এখান থেকে একটা প্যাটার্ন বের করা যায়। প্রথম যে গ্রাফটা ছিল এখানে আসলে কোনো সাইকেল ছিল না, নো সাইকেল। সেকেন্ড যে গ্রাফটা ছিল এখানে একটা সাইকেল আছে, যে এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, বি থেকে আবার এতে ব্যাক করা যায়। বাট এই সাইকেলটা কয়টা নোড নিয়ে হচ্ছে, চারটা নোড নিয়ে। সো এই ধরনের মানে যে কয় সংখ্যক নোড নিয়ে আমার সাইকেলটা হচ্ছে ওটাকে হচ্ছে আমরা ওইভাবে নাম দিই। এখানে যেহেতু ইভেন সংখ্যক নোড নিয়ে একটা সাইকেল হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ইভেন সাইকেল। থার্ড যে আমরা এক্সাম্পলটা দেখেছি, এখানেও দেখা একটা সাইকেল আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এতে ব্যাক করা যায়। তাহলে এখানে একটা সাইকেল আছে, বাট কয়টা নোডের মধ্যে, তিনটা নোডের মধ্যে, তাহলে 3 যেহেতু অড, এটাকে আমরা বলতে পারি অড সাইকেল। তাহলে একটা কমন অবজারভেশন হচ্ছে, গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে তাহলে গ্রাফটা বাইপ্যাটাইট হবে। গ্রাফে যদি ইভেন সাইকেল থাকে, তার মানে সাইকেল যে নোটগুলো নিয়ে হচ্ছে ওটা হচ্ছে ইভেন সংখ্যক নোট, তাহলে ওটাকে আমরা মানে ওই গ্রাফটা বাইপ্যাটাইট হবে। বাট গ্রাফে যদি অড সাইকেল থাকে তাহলে গ্রাফটা আসলে বাইপ্যাটাইট হবে না। সো এই ইনফরমেশনটা হচ্ছে মাথায় থাকতে হবে যে অড সাইকেল থাকা মানে ওই গ্রাফটা বাইপ্যাটাইট হয় না। এখন এটা তো আমরা মুখে মুখে বসিয়ে গিয়েছি, বাট অ্যাকচুয়াল ওয়ে কি, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বিএফএস দিয়ে সিমুলেট করব। সো আমরা ধরো একটা এক্সাম্পল দেখি। ধর হচ্ছে আমাদের গ্রাফটা এরকম। সো আবারও আগের মতো আমাদের এখানে কোন নোট ভিজিট করা হয়েছে ওটা ট্র্যাক রাখার জন্য একটা ভিজিটেড অ্যারে থাকবে। ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0, কোনোটাই ভিজিট করা হয়নি। আর এখানে ধরো আমাদের ডিসটেন্স তো লাগবে না, আমাদের কিউটা দেখি আমরা। কিউটা ছাড়াই দেখি। ওকে, আবারও ধরো আমরা এ থেকে হচ্ছে কালার করা শুরু করবো, এটাকে হচ্ছে আমরা সোর্স ধরে নিলাম। এখন হচ্ছে আমাদের দুইটা জিনিস চেক রাখতে হবে। আগে যেমন আমরা শুধুমাত্র চেক করতাম যে আমার অ্যাডজাসেন্ট নোটটা আগে থেকে ভিজিট করা কিনা, এবার হচ্ছে যদি দেখি যে আগে থেকে ভিজিট করা বা আগে থেকে ওকে কালার অ্যাসাইন করা আছে, তাহলে আমার কালারের সাথেও মিলে যাচ্ছে কিনা এটা চেক করতে হবে। আর যদি আগে থেকে ভিজিট না করা থাকে তাহলে কি আমার নতুন করে ওকে ভিজিট করে কালার অ্যাসাইন করতে হবে। কিভাবে অ্যাসাইন করব,
আমার যে কালার আমার যে অপোজিট কালারটা হচ্ছে ওকে অ্যাসাইন করে দেবো। তাহলে আমাদের দুইটা কাজ, একটা যদি অলরেডি ভিজিটেড থাকে, অলরেডি যদি ভিজিটেড থাকে তার মানে আগে থেকে ওকে কালার করা আছে, তাহলে আমি চেক করে দেখবো যে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা। আর যদি আনভিজিটেড থাকে অ্যাড্রেসের নোটটা, তাহলে ওকে কি এখন ভিজিট করে কালার দিতে হবে। কিভাবে কালার দিব? অপোজিট কালারটা অ্যাসাইন করবো। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমার এক্সট্রা করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা আগের মতো শুরু করি। এটাকে হচ্ছে ফার্স্টে আমরা কিউতে রাখলাম, এটাকে কালার করতে হবে। সো ধরো আমার কাছে হচ্ছে যে আমরা এটা দিয়ে দেখি, ধরো ডিসটেন্স এরিয়াতে ইনিশিয়ালি সবগুলা -1 বসানো ছিল। সো এইটাই হচ্ছে আমরা এই এর মধ্যেই কালার গুলো অ্যাসাইন করে রাখবো। -1 হচ্ছে ভিজিট করা হয়নি, আর যদি ভিজিট করি আমরা আইদার 0 কালার অ্যাসাইন করবো ওকে অথবা 1 কালার অ্যাসাইন করবো। ধরে নিলাম এটা হচ্ছে দুইটা কালার, একটা 0 একটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে 0 আর 1 এর মধ্যে ধরো এ কে হচ্ছে আমরা 0 অ্যাসাইন করলাম, তার মানে ওর ভিজিটেড ভ্যালু এখানে 0 বসালাম। এখানে আমরা উপরেও লিখে রাখলাম যে ওকে হচ্ছে আমরা 0 দিচ্ছি। এরপর আগের মতো নিয়ম আমরা কি করতাম, যতক্ষণ আমাদের কিউটা এমটি হচ্ছে কিউ থেকে প্রথম এলিমেন্টটা হচ্ছে ডিকিউ করতাম, তারপর হচ্ছে আরো কিছু কাজ করতাম। তাহলে এখান থেকে এটা ডিকিউ হবে। এ এর অ্যাডজেসেন্ট কে কে আছে দেখি, এর অ্যাডজেসেন্ট আছে বি আর সি। ফার্স্ট আমরা বি নিয়ে কাজ করি ধরো। সো বি এর এখানে এসে দেখলাম এটা হচ্ছে -1, তার মানে এখনো ভিজিট করা হয়নি। তাহলে যদি আনভিজিটেড থাকে তাহলে আমরা কি করব, অপোজিট কালার অ্যাসাইন করব। তাহলে এখন দেখো এ এর কালার হচ্ছে 0, তাহলে অপোজিট কালার হবে 1, তার মানে বি কে আমরা অ্যাসাইন করব হচ্ছে 1। এখানে আমরা 1 লিখে রাখলাম যে বি কে অ্যাসাইন করছি 1, আর বি নাম্বার নোটটাকে আমরা কিউতে এনকিউ করব। দেন এর আরেকটা অ্যাডজেসেন্ট ছিল সি। সো সি তে এসে দেখলাম সি এর এখানেও -1, তার মানে ওকেও কালার করা হয় নাই। তাহলে ওকে এখন কালার করতে হবে। কিভাবে কালার করবো, এই যে অপোজিট কালারটা অ্যাসাইন করতে হবে। তাহলে এ এর কালার যেহেতু 0, সি এর কালার দিতে হবে 1। তাহলে সি কে আমরা দিয়ে দিলাম 1, সি নাম্বার নোটটাকে আমরা কিউতে এনকিউ করলাম। তাহলে এর দুইটা অ্যাড্রেসেন্ট নিয়ে কাজ করা শেষ। আবার আমরা কিউতে ব্যাক করলাম লুপটায়। সো দেখলাম কিউ এখনো এমটি হয় নাই, তাহলে বিটাকে ডিকিউ করলাম। বি এর অ্যাডজেসেন্ট কে কে আছে দেখি, বি এর একটা অ্যাডজেসেন্ট হচ্ছে এ, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। ফার্স্ট আমরা এ এর জন্য চেক করি। সো এ এর ভিজিটেড অ্যারেতে এসে দেখো এ কিন্তু অলরেডি একটা কালার করা। সো আমরা একটা এখানে রুলস লিখে রাখছি যে অলরেডি যদি আগে থেকে ভিজিট করা থাকে বা কালার করা থাকে তখন আমি চেক করব যে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা। তাহলে এখন দেখো বি এর কালার হচ্ছে 1, এ এর কালার হচ্ছে 0, তো দুইটা তো অপোজিট কালার আছে। অপোজিট কালার থাকলে তো সমস্যা নেই, তাহলে ইটস ফাইন, সমস্যা নেই। দেন বি এর আরেকটা অ্যাডজেসেন্ট ছিল ডি। সো ডি এর ভিজিটেড অ্যারেতে এখানে এসে দেখলাম এটা -1, তার মানে এখনো হচ্ছে ওকে ভিজিট করা হয়নি। তাহলে এই যে আবারও নিচের রুলসটা, যদি আনভিজিটেড থাকে আমি অপোজিট কালার অ্যাসাইন করে দেবো। তাহলে বি এর কালার হচ্ছে 1, তাহলে ডি কে দিতে হবে হচ্ছে 0। তাহলে ডি কে আমরা 0 দিলাম, বি নাম্বার নোটটাকে কিউতে এনকিউ করলাম। দেন বি এর আরেকটা অ্যাডজেসেন্ট ছিল ই। ই এর এখানে এসে দেখো এটাও হচ্ছে আনভিজিটেড আছে -1, তাহলে ওকে এখন আমরা ভিজিট করে কালার করব। তাহলে বি এর কালার যেহেতু 1, ওকে দিতে হবে অপোজিটটা, তাহলে ই কে দিলাম হচ্ছে আমরা 0, আর ই নাম্বার নোটটাকে আমরা এখানে এনকিউ করলাম, এখানে ধর আমরা 0 লিখে রাখলাম। ওকে, তাহলে বি এর কাজ ডান। আবার হচ্ছে আমরা কিউতে আসলাম, কিউতে এখন আছে সি, সিটাকে ডিকিউ করলাম শুরুতে। সি এর অ্যাডজেসেন্ট দেখো কে আছে, এ আর ডি। তাহলে এখন এও আগে থেকে ভিজিটেড, ডিও আগে থেকে ভিজিটেড। তাহলে আগে থেকে ভিজিট করা থাকলে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা এটা চেক করতে হবে। তাহলে এখন দেখো সি এর কালার হচ্ছে 1 আর এ এর কালার 0, আবার ডি এর কালারও 0, তার মানে দুইটাই হচ্ছে অপোজিট কালার আছে, তাহলে এখানেও কোনো সমস্যা নেই। দেন আমরা ফার্দার আগালাম। স্টেপটা আরেকবার রিপিট করুন। আচ্ছা হ্যাঁ, এই যে সি এর দেখো দুইটা অ্যাডজেসেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি। তাহলে এ এর ভিজিটেড অ্যারেতে খেয়াল করে দেখো এখানে হচ্ছে 0 বসানো, তার মানে এটা হচ্ছে আগে থেকে কালার করা আছে। তাহলে আগে থেকে কালার করা থাকলে বা ভিজিট করা থাকলে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা এটা চেক করতে হবে। সো এই যে সি এর কালার ছিল 1 আর এখানে এ এর কালার হচ্ছে 0, দুটো তো অপোজিট কালার। আমরা বলেছিলাম সমস্যা কখন হবে, যখন পাশাপাশি সেম কালার হয়ে যাবে, বাট এখন তো সেম হচ্ছে না, একটা 0 একটা 1, দুইটা অপোজিটই আছে, তাহলে কোনো সমস্যা নেই। দেন আমরা ডি এর জন্য সেম চেক করলাম। ডি এর এখানে এসে দেখো ডিও আগে থেকে ভিজিট করা, এন্ড ডি এর কালারটা হচ্ছে 0, তাহলে এটাও কিন্তু অপোজিট আছে। সি এর কালার ছিল 1 আর ডি এর কালার 0, দুইটা যেহেতু অপোজিট তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে সি এর যে দুইটা অ্যাড্রেসেন্ট ছিল ওটা নিয়ে চেক করা শেষ, সি এর কাজ শেষ। আবার আমরা কিউতে আসলাম, কিউতে এখন শুরুতে আছে ডি, তাহলে ডিটা ডি কিউ হবে। ডি এর অ্যাড্রেসেন্ট দেখো কে আছে, সি আছে আর বি আছে। আবারও আমরা সেম চেক করব, ফার্স্টে ধরো বি এর জন্য চেক করি। সো বি এর এখানে এসে দেখবো বি আগে থেকেই ভিজিট করা, তাহলে আগে থেকে ভিজিট করা থাকলে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা দেখতে হবে। তাহলে এখন ডি এর কালার হচ্ছে 0 আর বি এর কালার 1, তাহলে কালার তো মিলে যাচ্ছে না, অপোজিটই আছে, তাহলে কোনো সমস্যা নেই। দেন ডি এর আরেকটা অ্যাডজেসেন্ট ছিল সি, সি এর ক্ষেত্রেও সেম, ডি এর কালার ছিল 0 আর সি এর কালার হচ্ছে 1, এগেইন পাশাপাশি দুইটা অপোজিট কালার আছে, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আবার আমরা কিউতে ব্যাক করলাম, কিউতে এখন আছে ই, ইটাকে ডিকিউ করলাম। ই এর অ্যাডজেসেন্ট আছে বি, আবারও সেম, বি এর ভিজিটেড অ্যারেতে এসে দেখলাম এটা অলরেডি কালার করা, তাহলে অপোজিট কালার আছে কিনা চেক করতে হবে। ই এর কালার হচ্ছে 0
বি এর কালার 1, দুটো হচ্ছে অপোজিট কালার আছে, তাহলে এখানেও সমস্যা নেই। তাহলে এখন দেখো যে আমাদের কিউ হচ্ছে এমটি হয়ে গেছে, সো আমাদের অ্যালগরিদমটা শেষ। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ফর্মাল ডেফিনেশনে আসি। ফর্মাল ডেফিনেশন হচ্ছে আমাদের কোন একটা গ্রাফের নোডগুলোকে আমরা যদি এরকম দুইটা সেটে অথবা এরকম দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেখানে একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে কানেকশন থাকবে, সেম সেটের মেম্বারদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। যদি এভাবে দুইটা ভাগে ভাগ করা পসিবল হয়, তখন আমরা বলবো গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। তাহলে এখন আমরা এই যে 0 যাদেরকে অ্যাসাইন করেছি আর 1 যাদেরকে অ্যাসাইন করেছি, দুইটাকে আলাদা আলাদা সেট বানায় ফেলি। সো আমরা 0 অ্যাসাইন করেছিলাম এ কে, তারপর হচ্ছে ডি কে, আর হচ্ছে ই কে। তাহলে এটা একটা সেট দিলাম। আর 1 যাদেরকে অ্যাসাইন করেছিলাম, 1 অ্যাসাইন করেছিলাম আমরা বি কে আর সি কে, এটা হচ্ছে আমরা আলাদা সেটে নিলাম। এখন আমাদের রিলেশনটা কি ছিল, যে একটা সেট থেকে আরেকটা সেটে কানেকশন থাকতে পারবে, সেম সেটের মেম্বারদের মধ্যে কানেকশন থাকতে পারবে না। সো ওইটাই আমরা চেক করি বা ওইটাই আমরা বসাই। সো অরিজিনাল গ্রাফে দেখো এ থেকে বি এর একটা এজ আছে, তাহলে এটা দিলাম। এ থেকে সি এর একটা এজ আছে, এটা দিলাম। সি থেকে ডি এর একটা এজ আছে, এটা দিলাম। বি থেকে ডি এর একটা আছে, এটা দিলাম। বি থেকে ই এর একটা আছে, এটা দিলাম। সো এখন দেখো এই যে কানেকশন গুলো আমরা বসালাম, এটা কিন্তু একটা সেটের মেম্বারের সাথে আরেকটা সেটের মেম্বারের কানেকশন, নিজ সেটের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। যেমন এ এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, এর সাথে ই এর নাই, অথবা বি এর সাথে সি এর নাই। তাহলে যেহেতু আমরা এরকম দুইটা আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে পারছি আমাদের গ্রাফের নোডগুলোকে, যেখানে সেম সেটের মেম্বারদের মধ্যে কানেকশন নাই কিন্তু ডিফারেন্ট সেটের মেম্বারদের মধ্যে কানেকশন আছে, তাহলে আমরা বলতে পারি যে গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। আর ইনফরমালি আমরা কি বললাম, এই যে কালার যে অ্যাসাইন করেছি পাশাপাশি কোনো নোডের কালার হচ্ছে সেম হয় না, সো এই জন্য আমরা বলতে পারি গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। ঠিক আছে, কারো কোনো কোয়ারিজ আছে এতটুকু নিয়ে? তাহলে এখানে হচ্ছে নর্মাল বিএফএস এর মতোই আমরা করছি। অ্যাডিশনাল কি হচ্ছে, যদি আমার অ্যাডজাসেন্ট নোড আগে থেকে ভিজিট করা থাকে, তখন আমি জাস্ট চেক করবো যে আমার সাথে কালার মিলে যাচ্ছে কিনা। মিলে গেলে তো আসলে গ্রাফটা বাইপার্টাইট হবে না, তখন ওখান থেকে হয়তো আমি রিটার্ন করে দিব যে রিটার্ন ট্রু বা রিটার্ন ফলস, গ্রাফটা বাইপার্টাইট না। আর হচ্ছে যদি কালার অ্যাসাইন করা না থাকে বা আগে থেকে ভিজিট করা না থাকে, তখন কি আমরা কারেন্টলি যেই নোড থেকে আমরা ভিজিট করছি ওই নোডের চেয়ে কি অপোজিট কালারটা অ্যাসাইন করে দিই। তো এটাই হচ্ছে ডিফারেন্সটা। সো এরকম ভাবে অ্যাসাইন করে আমরা যদি দেখি যে যে এরকম আলাদা সেটে ভাগ করা যায়, ওই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তখন আমরা বলতে পারবো গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। ঠিক আছে, হ্যাঁ তালহা বলো, হ্যান্ড রাইজ করেছো। আচ্ছা আচ্ছা ম্যাম, এখানে ইভেন্ট সার্কেল দেখাবেন কোনটা ইভেন্ট সার্কেল হচ্ছে? এই যে ইভেন্ট সাইকেল বলতে আমরা বোঝাই এই যে গ্রাফের যে একটা সাইকেল আছে, এ থেকে বি, বি থেকে ডি, এ থেকে সি, সি থেকে আবার এতে ব্যাক করা যায়। আচ্ছা, ইভেন নাম্বার অফ এজেস থাকে, ইভেন নাম্বার অফ ভার্টেক্স বা ইভেন নাম্বার অফ নোড নিয়ে, সো এই জন্য আমরা এটাকে ইভেন্ট সাইকেল বলছি। তো দেখো গ্রাফটা হচ্ছে ইভেন্ট সাইকেল ছিল দেখে গ্রাফটা কিন্তু বাইপার্টাইট হচ্ছে। যদি একটা অড সাইকেল থাকতো তখন আমরা দেখতাম যে গ্রাফটা আসলে বাইপার্টাইট হচ্ছে না। সো এখান থেকে হচ্ছে ফার্দার যে কোশ্চেন আসতে পারে যে অনেক সময় এটা করার পরে জিজ্ঞেস করে যে গ্রাফে কি কোনো অড সাইকেল আছে, সো ওটার জন্য আর আলাদা কোনো কিছু দেখানোর দরকার নেই। গ্রাফটা যদি বাইপার্টাইট আসে তার মানে কি ওখানে কোনো অড সাইকেল ছিল না। আর গ্রাফটা যদি বাইপার্টাইট না হয়, তখন আমরা বলবো কি ওখানে অবভিয়াসলি অড সাইকেল ছিল। ম্যাম, আগে থেকে ভিজিটের যখন চেক করতেছি তখন যদি আগে থেকে কালার দেওয়া থাকতো এন্ড কালারটা আমাদের শর্তটা না মেনটেন করতো, তাহলে কি আমরা ওখান থেকে বের হয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে রিটার্ন দিয়ে চলে আসবো যে গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এইটুকু পর্যন্ত কারো আর কিছু কোয়ারিজ আছে? আচ্ছা, ধরে নিলাম নাই। এরপর তাহলে আমরা একটু ডিএফএসটা দেখি। এগেইন বেশি কমপ্লেক্স করে কোনো কিছু চিন্তা করো না, কোশ্চেন ওই যে বললাম ইজি হয়েছে কম্পারেটিভলি। সো কোনো কিছু এখন প্র্যাকটিস করার সময় যদি একটু কমপ্লেক্স মনে হয়, ওটা মানে স্কিপ করতে পারো। বেসিক অ্যালগরিদমটা যেন তুমি ভালো মতো বুঝো, এটা একটু এনশিওর ট্রাই করো। সো আমরা একটু ডিএফএস দেখি এখন। না, আমাদের কি কোনো অপশন আছে কোশ্চেনে? না না, কোশ্চেন অপশন নাই। টোটাল হচ্ছে 25 মার্কসের। আর ওই যে বললাম কোশ্চেন আসলে খুবই ইজি, অপশন দেওয়ার আসলে দরকারও নাই। 20 তে কনভার্ট হবে না? হ্যাঁ, ওটা 20 তে কনভার্ট হবে। মার্ক তো যায় টাইম কমপ্লেক্সিটি, বুঝি না। সামহাউ সবার আগে শুরু করি পড়াশোনা টাইম কমপ্লেক্সিটি, এবার হচ্ছে টাইম পরীক্ষাতে গিয়ে টাইম টাইম কমপ্লেক্সিটি নিয়ে অত টেন্সড হওয়ারও কিছু নাই। হ্যাঁ জয়িতা বলো। ম্যাম, যদি হচ্ছে মানে আমরা যেমন করছি ওরকম যদি একটু মডিফাই করে অ্যালগরিদমটা আসে, তখন তো ম্যাম যদি আমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন লিখে দিই তাইলে কি হবে, নাকি আমার কোডই লিখতে হবে?
না না না, ওই যে সবগুলাতেই অপশন থাকে যে আইদার সুডো কোড লিখো অথবা কোড লিখো অথবা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন লিখো, তিনটা অপশনই থাকে যেভাবে তুমি পারো। আর কখনো যদি মনে করো যে তুমি মডিফিকেশন পারতেছো না কিন্তু তুমি জানো যে এটা এই অ্যালগোর মডিফিকেশন হবে, বেসিক অ্যালগোটাই লিখে দাও, তাও কিছু পার্শিয়াল পাবা। বাট কিছু যদি না লিখো অথবা যেখানে মার্জ সর্ট হবে সেখানে যদি কুইক সর্টের কোড লিখে রাখো তাহলে তো আসলে হবে না। সো তুমি যদি বুঝতে পারো যে অ্যালগো এইটা কিন্তু মডিফাই কোথায় করবো আমি বুঝতেছি না, তখন ওই বেসিক অ্যালগোটাই লিখে দাও, তাও পার্শিয়াল মার্কস পাবা। খাতা আর কি খালি রাখো না। ওকে, হ্যাঁ বলো। স্কুবা অ্যালগরিদমটা তো অলওয়েজ অপশনে আসে, সো ওটা কি তাহলে পড়া লাগবে না? অপশনে না, মানে এখন রিসেন্ট সেমিস্টারের প্যাটার্ন গুলা দেখলে দেখবা যে ওখানে তো আসলে কোনো অপশন নাই। সো অপশন তো আসলে নাই, বাট মানে সিমুলেশনটা হয়তো অত ইম্পর্টেন্ট না, কারণ কার সুপার সিমুলেশন আমি ক্লাসেও বলছিলাম যে অনেক বড় হয়ে যায়। সো সিমুলেশনটা হয়তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে আমরা কিভাবে ওই ইকুয়েশনটা পাচ্ছি, ক্লাসে যে ইকুয়েশনটা দেখাইছিলাম যে ইকুয়েশনের ডিরাইভেশন কিভাবে আমি করি, ইকুয়েশনটা কোত্থেকে আসলো, কিভাবে কারাসুবা হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা n স্কয়ার থেকে কমায় আনে, ওই জিনিসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান সিমুলেশন। ওকে, আচ্ছা, সো আমরা ডিএফএস টা একটু দেখি। ডিএফএস আমরা কি করি, ডিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো যে নাম দেখেই বুঝতেছো যে আগের মতো কোন একটা নোডের সবগুলো অ্যাডজেসেন্ট নোড নিয়ে যে কাজ করবো এরকম না, আমরা হচ্ছে ডেপথ ওয়াইজ যেতে থাকবো, একটা নোড থেকে শুরু করে যত দূর পর্যন্ত যাওয়া যায় যাবো। এরপর হয়তো এরকম একটা পজিশন আসবে যেখান থেকে ফার্দার আর কোথাও যাওয়া যাচ্ছে না, অথবা ওই নোডের আনভিজিটেড কোনো কিছু বাকি নাই, মানে ওর অ্যাডজেসেন্ট যারা ছিল সবকিছুই ভিজিট করা হয়ে গেছে। তো যখন হচ্ছে এরকম স্টেপ আসবে তখন হচ্ছে আমরা ব্যাক ট্র্যাক করবো কোথায়, যেখান থেকে আমার কল হয়েছিল সেখানে। ওকে, সো এই জিনিসটা অ্যালগোটা হচ্ছে আমাদের রিকার্সিভ অ্যালগো। সো রিকার্শন অটোমেটিক কি হয়, যেখান থেকে কল হয়েছিল সেখানে আবার ব্যাক করে। সো এই জন্যই আসলে আমরা ডিএফএস টা রিকার্শন দিয়ে করি, আমাদের অটোমেটিক যেখান থেকে কল আসছিল সেখানে যেন আমরা ব্যাক করতে পারি। সো আমরা সিমুলেশন দেখানোর সময় থিওরিতে দুইটা টাইমের ট্র্যাক রাখি, একটা হচ্ছে স্টার্ট টাইম আর একটা হচ্ছে এন্ড টাইম। স্টার্ট টাইম আমরা কখন বসাই, যখন হচ্ছে আমরা ওই নোডটাকে এক্সপ্লোর করা শুরু করি, আর এন্ড টাইম আমরা কখন বসাই, যখন ওই নোডের সবগুলো অ্যাডজেসেন্ট নোড আমরা ভিজিট করে ফেলি আর কোনো কিছু আনভিজিটেড বাকি না থাকে, তখন হচ্ছে ওই নোডটার এন্ড টাইম বসাই আমরা। সো আমরা একটু দেখি প্রত্যেকটা নোডের জন্য আমরা হচ্ছে এরকম দুইটা টাইমের ট্র্যাক রাখবো। ধরো আবার আমরা এখান থেকে শুরু করি, আমাদের টাইম নামে একটা ভ্যারিয়েবল থাকে আর আমাদের একটা ভিজিটেড। বলো। আমরা যেরকম ডিএফএস এই মাত্র দেখলাম যে আপনি বললেন যে যদি কোনোভাবে সিনারিও বেসড কোয়েশ্চেন আসে তাহলে আমি হয়তো এরকম কোয়েশ্চেন পেতে পারি যে ওয়ার্কস উইথ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ বের করো। ডিএফএস এর ক্ষেত্রে এরকম কি বলতে পারে? ডিএফএস তো শর্টেস্ট বা এরকম কিছু থাকবে না, হয়তো বললো যে তুমি ধরো তোমার একটা গ্রুপ অফ সার্কেল আছে, তুমি তোমার সব ফ্রেন্ডদের বাসায় ভিজিট করতে চাচ্ছ, সো তুমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি শুরু করলা। সো এরকম সিকোয়েন্সিয়ালি যেতে যেতে যত দূর পর্যন্ত যাওয়া যায় গেলা, যখন দেখলা যে ওই ফ্রেন্ডের বাসা থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না তখন হচ্ছে তুমি আবার তার আগের ফ্রেন্ডের বাসায় ব্যাক করলা। এরকম এই টাইপের কোনো সিনারিও থাকবে যে তুমি যেতে যেতে ফার্দার কোনো এক জায়গায় যে আটকায় যাচ্ছ, এই ধরনের সিনারিও হয়তো থাকবে। মানে ওখানে হচ্ছে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিসটেন্স এই ধরনের কোনো কিছু আসলে মেনশন করা থাকবে না। আচ্ছা, সো আবারও আগের মতো সবগুলার ভিজিটেড ভ্যালু ধরো আমরা এখন 0 দিয়ে রাখলাম যেহেতু কোনোটা ভিজিট করি নেই, আর টাইমের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0। এরপর আমরা প্রত্যেকটা স্টেপে কি করব, টাইমের ভ্যালু ফার্স্ট হচ্ছে 1 বাড়াবো, ওই বাড়ানোর পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা স্টার্ট টাইম বা এন্ড টাইম হিসেবে অ্যাসাইন করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এ থেকে শুরু করছি, প্রথম কাজ হবে কি টাইমের ভ্যালু 1 বাড়ানো, তাহলে টাইমের ভ্যালু এখন হয়ে গেল 1। সো আমি এই 1টাকে হচ্ছে এর স্টার্ট টাইম হিসেবে বসালাম, আর এ কে যেহেতু ভিজিট করছি ওর ভিজিটেড ভ্যালু হচ্ছে আমি এখানে 1 করে দিলাম। ওকে, আর আমরা হচ্ছে একটা প্যারেন্টেড ট্র্যাক রাখতে পারি অথবা আমরা স্ট্যাক দিয়েও দেখতে পারি। স্ট্যাকটা আসলে ইউজ করার দরকার হয় না, রিকার্শন অটোমেটিক হচ্ছে স্ট্যাকের কাজটা হ্যান্ডেল করে। তাহলে স্ট্যাকে হচ্ছে আমরা এটাকে পুশ করলাম, এরপরে এ থেকে কোথায় যাওয়া যায়, বিতে যাওয়া যায়, সিতে যাওয়া যায়, যে কোনো একদিকে আমরা যেতে পারি। ধরো আমরা এ থেকে বিতে গেলাম, তাহলে ফার্স্টে টাইম বসানোর আগে আমরা কি করব, এই যে টাইম ভ্যারিয়েবল যেটা ছিল ওটার ভ্যালু 1 বাড়াবো। সো টাইম হয়ে গেল 2, এই 2টাকে হচ্ছে ওর স্টার্ট টাইম হিসেবে বসাবো। তাহলে বিটাকে কারেন্টলি এক্সপ্লোর করতেছি, তাহলে বি এর ভিজিটেড ভ্যালু হয়ে গেল 1, আর বিটাকে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করব। ওকে, এরপর বি থেকে কোথায় যাওয়া যাবে? ম্যাডাম আমরা না এ থেকে শুরু করলাম, তাহলে এর টাইম কেন হঠাৎ করে 1 হয়ে গেল? 0 1 এভাবে হওয়ার কথা না। না না, টাইম 0 থেকে আমরা 1 করে নিচ্ছি, এই জন্য 1 বসাচ্ছি। তুমি 0ও বসাতে পারো, সমস্যা নেই। তুমি তোমার কোডটাই যেভাবে ডিফাইন করবে ওইভাবে হবে। তুমি 0 থেকেও স্টার্ট করতে পারো, 1 থেকেও স্টার্ট করতে পারো, দুইটাই ভ্যালিড, সমস্যা নেই। শিওর ম্যাম। আচ্ছা,
ওকে, তাহলে আমরা বি তে আসলাম, বিটাকে হচ্ছে স্ট্যাকে পুশ করলাম, বি এর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1 করলাম। দেন বি থেকে যাওয়া যাচ্ছে ই তে, ডি তে, যে কোনো এক জায়গায় আমরা যেতে পারি। ধর আমরা ই তে যাব, তাহলে আমরা ফার্স্টে টাইমের ভ্যালু 1 বাড়াবো। এই যে টাইমটা পাচ্ছি এটা হচ্ছে ই এর স্টার্ট টাইম হিসেবে বসাই দিলাম। আর ইটাকে যেহেতু ভিজিট করছি, ই এর ভিজিটেড ভ্যালু 1 করে দিলাম, ইটাকে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করলাম। আচ্ছা, এরপর ই থেকে ফার্দার কোথায় যাওয়া যায়? এফ এ যাওয়া যায়, জিতে যাওয়া যায়। ধরো আমরা জিতে যাব, তাহলে ফার্স্টে টাইমের ভ্যালুটা 1 বাড়াবো, এটাকে হচ্ছে জি এর স্টার্ট টাইম হিসেবে বসাবো। জিটাকে যেহেতু এক্সপ্লোর করছি বা ভিজিট করছি, ওর ভিজিটেড ভ্যালু 1 করে দিলাম, আর জিটাকে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করলাম। আচ্ছা, এরপর জি থেকে কোথায় যাওয়া যায়? জি থেকে যাওয়া যায় ইতে আর এফ এ। সো যে ই হচ্ছে অলরেডি আগে থেকে ভিজিটেড, সো ইতে তো আর আমি যাব না, যেটা আনভিজিটেড আছে সেখানেই যাব। তাহলে এফ এ যাব এখন। তাহলে ফার্স্ট আমরা কি করব? টাইমের ভ্যালু 1 বাড়াবো, 5 হয়ে গেল, এটাকে ওর স্টার্ট টাইম হিসেবে বসাই দেব। তাহলে এফ কে যেহেতু ভিজিট করছি, ওর ভিজিটেড ভ্যালু হয়ে যাবে 1, এফ কে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করলাম। ওকে, এফ থেকে কোথায় যাওয়া যায়? এফ থেকে ইতে যাওয়া যায়, জিতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। ই আর জি তো আগে থেকে ভিজিট করা, সো ওদিকে আর আমরা যাব না, আনভিজিটেড যেখানে আছে সেখানে যাব। সো আমরা ডিতে যাব। তাহলে ফার্স্টে হচ্ছে টাইমের ভ্যালু 1 বাড়াবো, 6 হলো, এটা হচ্ছে ওর স্টার্ট টাইম হিসেবে বসাবো। ডি কে আমরা এক্সপ্লোর করছি, তাহলে ডি এর ভিজিটেড ভ্যালু হয়ে যাবে 1, আর ডিটাকে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করছি। এরপর ডি থেকে যাওয়া যায় বি তে, সি তে, এফ এ। এর মধ্যে বি আর এফ তো আগে থেকেই ভিজিট করা, সিটা হচ্ছে আনভিজিটেড আছে, তাহলে এখন আমরা সি এর কাছে যাব। তাহলে ফার্স্টে টাইমের ভ্যালু 1 বাড়াবো, 7 হলো, এটাই হচ্ছে ওর স্টার্ট টাইম হিসেবে বসালাম। এরপর সিটাকে যেহেতু ভিজিট করছি, ওর এটার ভিজিটেড ভ্যালু হবে 1, এফ এর এটা 1 করিনি, এটা 1 হবে। আচ্ছা, দেন সি এর স্টার্ট টাইম বসালাম, সি এর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1 করলাম, আর সি কে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করলাম। ওকে, তাহলে এখন দেখো সি থেকে ফার্দার কোথায় যাওয়া যায়? এতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, এও ভিজিট করা, ডিও ভিজিট করা। তাহলে এখন দেখো এমন একটা নোটে চলে আসছে, ওখান থেকে ফার্দার কোথাও যাওয়া যাচ্ছে না, ওর থেকে ওর যে অ্যাড্রেসের নোটগুলো আছে সবই হচ্ছে আগে থেকে ভিজিট করা। সো এরকম অবস্থায় আমরা কি করবো বলেছিলাম? আমরা হচ্ছে তখন ওর এন্ড টাইম বসাবো, যে কোনো একটা নোডের সবগুলো অ্যাড্রেসের নোট যদি ভিজিট করা হয়ে থাকে তখন ওটার এন্ড টাইম বসাবো। তাহলে এন্ড টাইম বসানোর সময় ফার্স্ট হচ্ছে যে টাইমের ভ্যালু আমরা 1 বাড়াবো, টাইম হয়ে গেল 8, এটাকেই হচ্ছে ওর এন্ড টাইম হিসেবে বসিয়ে দেবো। এখন ওর কাজ শেষ, ও এখন কোথায় ব্যাক করবে? যেখান থেকে ওর কল হয়েছিল সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে স্ট্যাক আছে একটা, স্ট্যাক থেকে আমরা সি কে পপ করে দিব, কোথায় যাবে? ডি এর কাছে যাবে। ওকে, সেটা ওই যে রিকারশন হিসেবে আমরা করি, যেহেতু এটা অটোমেটিক হচ্ছে যেখান থেকে কল আসে সেখানে চলে যায়। সো ডি এর কাছে ব্যাক করবো। ব্যাক করার পর চেক করতে হবে ডি এর আনভিজিটেড আর কিছু বাকি আছে কিনা। সো ওটা আমরা চেক করি। ডি এর অ্যাড্রেসেন্ট ছিল বি, এফ আর সি। সো ডি এর সবগুলো অ্যাড্রেসেন্টও আমাদের কি ভিজিট করা শেষ। তাহলে ওরও এখন এন্ড টাইম বসানোর সময় হয়েছে। তাহলে আমরা কি করবো? ফার্স্টে টাইমের ভ্যালু 1 বাড়াবো, 9 হয়ে গেল, এটাকেই হচ্ছে ওর এন্ড টাইম হিসেবে বসিয়ে দেবো। তো এটা বসালাম, তাহলে স্ট্যাক থেকে আমাদের এটাকে পপ করে দিলাম, কোথায় যাবে? এখন এফ এর কাছে যাবে। তাহলে এফ এর কাছে আসলো, এখানে এসেও সেম কাহিনী, আবার এফ এর আনভিজিটেড কিছু বাকি আছে কিনা ওটা চেক করবো। তো আমরা দেখি একটা আছে ই, একটা আছে জি, একটা আছে ডি, তিনটাই হচ্ছে ভিজিট করা হয়ে গেছে। তাহলে ওরও আনভিজিটেড কোনো অ্যাড্রেসের নোট বাকি নেই, তাহলে ওরও কাজ শেষ, এন্ড টাইম বসাবো। তাহলে লাস্টের টাইম যা ছিল 1 বাড়াবো, এটা হয়ে গেল 10। সো আমাদের এখানে এন্ড টাইম হিসেবে 10 বসিয়ে দেবো। দেন স্ট্যাক থেকে এফটা পপ হয়ে গেল, কোথায় যাবে? জি এর কাছে। তাহলে জি এর কাছে আসলো, জি এর কাছে এসে দেখবো জি এরও যে অ্যাড্রেসের নোট দুইটা ছিল, দুইটাই ভিজিট করা হয়ে গেছে, তার মানে ওরও এখন এন্ড টাইম বসানো যাবে। তাহলে লাস্টে যে টাইম ছিল ওটাকে 1 বাড়াবো, 11 হয়ে গেল, এটাকে আমরা এখানে বসালাম। এগেইন জিটা হচ্ছে স্ট্যাক থেকে চলে যাবে, কোথায় ব্যাক করবে? ই এর কাছে। ই এর কাছে আসলাম, এখানে এসেও দেখবো ই এর অ্যাড্রেসেন্ট ছিল বি, এফ আর জি, তিনটাই হচ্ছে আগে থেকে ভিজিট করা শেষ, তাহলে ওরও এখন এন্ড টাইম বসানো যাবে। তাহলে লাস্টের টাইম যা ছিল সেখান থেকে 1 বাড়াবো, 12, এটাকে হচ্ছে ওর এন্ড টাইম হিসেবে বসিয়ে দেবো। সো ইটা হচ্ছে স্ট্যাক থেকে পপ হয়ে চলে গেল কার কাছে? বি এর কাছে। তো বি এর কাছে আসলো, এগেইন বি এর ক্ষেত্রেও সেম, বি এর যে তিনটা অ্যাড্রেসেন্ট ছিল তিনটাই আগে থেকে ভিজিট করা, তাহলে আমরা এন্ড টাইম বসাবো। তাহলে টাইম আগে 1 বাড়াবো, 13 হলো, এটা হচ্ছে ওর এন্ড টাইম হিসেবে বসে গেল। বি কে আমরা স্ট্যাক থেকে পপ করে দিলাম, কোথায় ব্যাক করবে? এ এর কাছে। এ এর কাছে আসলো, এ এর অ্যাড্রেসেন্ট ছিল বি আর সি, দুইটাই ভিজিট করা হয়ে গেছে, তার মানে এরও কাজ শেষ, এন্ড টাইম বসাবো। তাহলে লাস্টের টাইম যা ছিল 1 বাড়বে, 14 হলো, সো এটাই ওর এন্ড টাইম হিসেবে বসে যাবে। এরপর আমরা স্ট্যাক থেকে একে পপ করে দেবো। সো এই যে এখন সব পপ করতে করতে স্ট্যাকটা হচ্ছে এমটি। তাহলে এই যে এই হচ্ছে আমাদের ডিএফএস ট্রাভার্সাল। ট্রাভার্সালের সিকোয়েন্সটা কি হবে? এই যে আমরা স্ট্যাকে পুশ করছিলাম, ওই পুশ করার সিকোয়েন্সটাই হচ্ছে ডিএফএস সিকোয়েন্স। তাহলে প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপরে ই, তারপরে জি, তারপরে এফ, তারপরে ডি, তারপরে সি। তো এই যে স্ট্যাকে পুশ করার সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের ডিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্স। ওকে, আর এই যে বিএফএস এর ক্ষেত্রে সিকোয়েন্সটা কি ছিল? আমরা কিউতে যখন এন কিউ করতাম তখন ওই সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের বিএফএস সিকোয়েন্স, মানে এ বি সি ডি ই এফ জি। তো যে কিউ এর সিকোয়েন্সটাই আসলে আমাদের
ডিএফএস ট্রাভার্সালের সিকোয়েন্স। আর ডিএফএস এর ক্ষেত্রে কি হবে, এই যে আমাদের স্ট্যাকে যে পুশ করার সিকোয়েন্স সেটা এ বি ই জি এফ ডি সি। ম্যাম বলো। কোনো নোট দিয়ে সামনে আগাতে আগাতে যদি ওর এন্ড টাইম চলে আসে, তো এন্ড টাইমটা বসাবো তাহলে সিরিয়াল অনুযায়ী, এরপর আবার কোন নোট থেকে শুরু করবো? যেখানে ব্যাক করবা সেখানে। এই যে যেমন আমরা যখন সি তে চলে গিয়েছিলাম, সি এর অ্যাডজাসেন্ট ছিল এ আর ডি, দুইটাই আগে থেকে ভিজিট করা ছিল, তাহলে ওর এন্ড টাইম বসিয়েছি, কোথায় ব্যাক করেছে, ওর কল হয়েছিল যেখান থেকে সেখানে ব্যাক করেছে, তখন আবার ডি এর কাছে এসেছে। ডি এর জন্য আবার সব এক্সপ্লোর করা না থাকতো তখন আবার এক্সপ্লোর করতাম। হ্যাঁ, ধরো ডি এর এখানে আরেকটা নোট থাকতো, তখন হচ্ছে এই এন্ড টাইমটা বসাতে পারতাম না, ফার্স্ট হচ্ছে এটাকে ভিজিট করতাম, তারপরে আবার এখানে ব্যাক করে ওর এন্ড টাইম বসাতাম। ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম গ্রাফের মধ্যে যদি স্ট্যাক এবং ভিজিটেড এক্সট্রা কিছু মেনটেন করে আলাদা করে মেনটেন করবো না না না, স্ট্যাকটা আলাদা, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। তুমি জাস্ট এই যে ভ্যালুগুলা লিখলেই হবে, স্টার্ট আর এন্ড টাইম। আর এই যে আমরা যে টাইম বারবার বাড়াচ্ছি তারপরে বসাচ্ছি, এটা না লিখলেও হবে। এটা হচ্ছে আমি জাস্ট অ্যাকচুয়াল ওয়েটা কিভাবে কাজ করে ওটা দেখানোর জন্য দেখালাম। তুমি মুখে মুখেই করে ফেলতে পারো যে 1 এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে ইতে যাচ্ছ, টাইমগুলো মুখে মুখে বসালেই হবে। আচ্ছা, সো এইটুকু নিয়ে কারো কোনো কোয়েরি যাচ্ছে কিছু নিয়ে? ডিএফএসি কে আর কিছু আছে? হ্যাঁ, ডিএফএস এর সাথে হচ্ছে সাইকেল ডিটেকশন আছে। সো এটা হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে আনডিরেক্টেড এর জন্য আর একটা হচ্ছে ডিরেক্টেড এর জন্য। আনডিরেক্টেড এর ক্ষেত্রে নিয়মটা কি? আনডিরেক্টেড এর নিয়ম হচ্ছে আমরা এই যে চেক যে আমাদের হ্যাঁ স্ট্যাকে থাকলেই হবে, যে আমরা যে অ্যাডজাসেন্ট নোট চেক করি, আমার অ্যাডজাসেন্ট নোট যদি আগে থেকেই ভিজিট করা থাকে এবং সে যদি আমার প্যারেন্ট না হয়, তাহলে আমরা বলবো যে এখানে সাইকেল আছে। ঠিক আছে? আমাদের দুইটা চেকিং, যে অ্যাডজাসেন্ট নোট হচ্ছে অলরেডি ভিজিটেড, আর সেকেন্ড চেক করব হচ্ছে নট মাই প্যারেন্ট, সে যদি আমার প্যারেন্ট না হয়, তাহলে আমরা বলবো যে গ্রাফে সাইকেল আছে। এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। আর ডিরেক্টেড গ্রাফের নিয়ম কি? ডিরেক্টেড গ্রাফে হচ্ছে আমরা যে ভিজিটেড অ্যারেটা ইউজ করছিলাম, ওখানে হচ্ছে আমরা তিনটা কালার ইউজ করবো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। ইনিশিয়ালি যখন আনভিজিটেড থাকবে তখন 0, যখন হচ্ছে মাত্র আমরা ভিজিট করা স্টার্ট করব, স্টার্টিং টাইম বসায়, তখন হচ্ছে 1 দিব, আর যখন হচ্ছে আমরা এন্ড টাইম বসাবো কোন একটা নোডের, তখন হচ্ছে ওইটার ভিজিটেড ভ্যালু 2 করে দিব। সো কেন এই কাজটা করতেছি, কিভাবে এটা দিয়ে সাইকেল ঠিক করা যায়? আমরা এই যে অ্যাডজাসেন্ট নোটটাকে যখন ভিজিট করছি, আমরা তো চেক করতাম ওটা আগে থেকেই ভিজিট করা কিনা। যদি দেখি যে আমার অ্যাডজাসেন্ট নোট আগে থেকেই ভিজিট করা এন্ড সেটার ভিজিটেড ভ্যালু হচ্ছে 1, তখনই আমরা বুঝবো যে গ্রাফে সাইকেল আছে। 0 থাকলেও প্রবলেম নাই, 2 থাকলেও প্রবলেম নাই, যদি 1 পাই আমরা তখন বলবো গ্রাফে সাইকেল আছে। 1 পাওয়া মানে কি, ওই নোটটা আগে থেকেই আমার স্ট্যাকে ছিল, স্ট্যাক থেকে পপ হয় নাই, কিন্তু সেই নোডে আমি আবার ব্যাক করতে পারতেছি। তার মানে যেই নোডে শুরু করেছিলাম সেখান থেকে আবার সেই নোডেই ব্যাক করা যাচ্ছে। সো ওইটাই আসলে সাইকেল দিয়ে নোট করা। ওকে, সো আমাদের দুই ধরনের গ্রাফের জন্য দুই রকম হচ্ছে নিয়ম। আমি একটু এক্সাম্পল দেখাই। সো আনডিরেক্টেড এটা ফার্স্ট আমরা দেখি। তো এখানে হচ্ছে ভিজিটেড একটা অ্যারে থাকবে, কোন নোড ভিজিট করছি সেটার জন্য। তো ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0, আর একটা প্যারেন্টের ট্র্যাকার লাগবে, যে তোমরা প্যারেন্টের উপর বেস করে হচ্ছে ডিসিশনটা নিব। ইনিশিয়ালি সবগুলোর প্যারেন্ট ধরো -1 দাও। ওকে, তাহলে আমরা ট্রাভার্সাল শুরু করি। ধরো এ হচ্ছে আমাদের সোর্স, সো ওর স্টার্টিং টাইম দিলাম 1, সো ওর ভিজিটেড ভ্যালু হয়ে গেল 1। ওর প্যারেন্ট তো আর চেঞ্জ হবে না, ওখান থেকে আমি শুরু করছি। এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, ধরো আমরা বিতে যাব, তাহলে ওর স্টার্ট টাইম দিলাম 2, বি এর ভিজিটেড ভ্যালু হয়ে গেল 1, আর বিতে যেহেতু আসছি আমি এ থেকে, তাহলে বি এর প্যারেন্ট হয়ে যাবে এ। আচ্ছা, এরপর বি থেকে আবার ডি তে যাওয়া যায়, সো ওর স্টার্টিং টাইম দিলাম 3, সো ডি এর ভিজিটেড ভ্যালু 1 করে দিলাম। ডি তে আমরা আসছি বি থেকে, তাহলে ডি এর প্যারেন্ট হবে হচ্ছে বি। এখন ডি থেকে হচ্ছে সি তে যাওয়া যায়, তাহলে আমাদের সি এর স্টার্টিং টাইম হবে 4, ওর ভিজিটেড ভ্যালু করে দিলাম 1, আর সি তে আসছি আমরা ডি থেকে, তাহলে সি এর প্যারেন্ট হবে ডি। এখন সি থেকে দেখো ফার্দার কোথায় যাওয়া যায়, সি থেকে এ তে যাওয়া যায়, সি থেকে ডি তে যাওয়া যায়। সো ডি তো আসলে আমার প্যারেন্ট, সো আমরা বলেছিলাম যে অলরেডি যদি ভিজিটেড থাকে অ্যাডজাসেন্ট নোট, সে যদি আমার প্যারেন্ট না হয় তখন সাইকেল। বাট এই যে সি এর যে অ্যাডজাসেন্ট ছিল ডি, ওটা তো আসলে ওর প্যারেন্ট, এই যে প্যারেন্ট এরিয়াতে দেখো সি এর প্যারেন্ট হচ্ছে ডি, তাহলে প্যারেন্ট হলো ওটা তো আর সাইকেল বলতে পারি না। এখন এ এর জন্য চেক করি, সি থেকে আমরা এ তে ব্যাক করতে পারতেছি, তাহলে এ আমার প্যারেন্ট কিনা চেক করতে হবে। সো যে সি এর প্যারেন্ট দেখো ডি, এ কিন্তু সি এর প্যারেন্ট না, তাহলে আমাদের দুইটা কন্ডিশনে মিলে যাচ্ছে যে সি থেকে এ তে যাওয়া যাচ্ছে কিন্তু এ আসলে সি এর প্যারেন্ট না, তার মানে এই জায়গাটাই আসলে সাইকেল আছে। সো আমরা এটা এই যে মার্ক করে দিতে পারি যে এ হচ্ছে আগে থেকেই ভিজিট করা ছিল,
কিন্তু এ আমার প্যারেন্ট ছিল না, এখান থেকে আমরা রিটার্ন করে দিব ট্রু, যে গ্রাফে একটা সাইকেল আছে। ওকে, এটা নিয়ে কার কোনো কোয়ারিজ আছে? ম্যাম লাস্টের পার্টটা যদি আবার একটু বলতেন না। হ্যাঁ, লাস্টে এই যে দেখো সি থেকে অ্যাড্রেসের নোট কি কি আছে দেখি, একটা আছে ডি, একটা আছে এ। সো যে ডি আগে থেকে ভিজিট কর, আমরা রুলসটা কি বলেছিলাম, যদি আগে থেকে ভিজিট করা থাকে, সে যদি আমার প্যারেন্ট না হয় তখন আমরা সাইকেল বলবো। সো এই যে সি থেকে একটা অ্যাড্রেসেন ছিল ডি, ডি আগে থেকেই ভিজিট করা, কিন্তু ডি কিন্তু সি এর প্যারেন্ট ছিল, প্যারেন্ট হলে তো এটা আমরা সাইকেল বলতে পারি না, তাহলে সি আর ডি এই জিনিসটার জন্য হচ্ছে সাইকেল না। দেন সি এর আরেকটা অ্যাড্রেসেন ছিল হচ্ছে এ, তো এ কিন্তু আগে থেকে ভিজিট করা ছিল, এন্ড এ সি এর প্যারেন্ট ছিল না, এই যে সি এর প্যারেন্ট হচ্ছে ডি। তাহলে যে দেখো দুইটা কন্ডিশনে মিলে গেছে, আমার অ্যাডজেসেন্ট নোড আগে থেকে ভিজিট করা কিন্তু সে আমার প্যারেন্ট না, তার মানে এখানে একটা সাইকেল আছে। সো এই যে আমরা ওটাই মার্ক করে দিলাম যে এ হচ্ছে আগে থেকে ভিজিট করা ছিল এন্ড এ আমার প্যারেন্ট ছিল না, তার মানে এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি ট্রু, গ্রাফে একটা সাইকেল আছে। ঠিক আছে ম্যাম এটার কি সুডো কোড লাগবে নাকি যে সিমুলেশনই না? মোস্টলি সিমুলেশন, হ্যাঁ না। ওকে, সো ইসের জন্য দেখি, ডিরেক্টেডের জন্য দেখি। ডিরেক্টেড আমরা বলেছি যে সেম জিনিসে আমরা মানে ভিজিটেড অ্যারেটাই ইউজ করব কিন্তু 3টা কালার দিয়ে। সো আমরা ধরো একটা ডিরেক্টেড গ্রাফ দিয়ে এক্সাম্পল দেখি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ভিজিটেড অ্যারেতে আমরা 3টা কালার ইউজ করব। 0 যখন হচ্ছে আনভিজিটেড, 1 হচ্ছে যখন ওটার স্টার্ট টাইম বসাবো বা মাত্র এক্সপ্লোর করা শুরু করব, আর 2 কখন, যখন হচ্ছে ওর সবগুলো অ্যাডজাসেন্ট নোট ভিজিট করা হয়ে যাবে বা যখন ওর এন্ড টাইম বসাচ্ছি আমরা, এন্ড টাইম বসানোর পর ওটাকে 2 করে দিব। তাহলে ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0। হ্যাঁ, কিছু বলছো? আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে 1 দিলাম। সো এটাকে আমরা ভিজিট করা শুরু করছি, তাহলে ওর ভিজিটেড ভ্যালু করে দিলাম 1। এরপর এ থেকে বি তে যাওয়া যায়, ওর স্টার্টিং টাইম দিলাম 2। বি ও যেহেতু এক্সপ্লোর করা মাত্র শুরু করছি, তাহলে ওর ভিজিটেড ভ্যালু করে দিলাম 1। বি থেকে যাওয়া যায় ডি তে, তাহলে ওর স্টার্টিং টাইম দিলাম 3। এগেইন ডিটাকে আমরা মাত্র এক্সপ্লোর করা শুরু করছি, ওর ভিজিটেড ভ্যালু করে দিলাম 1। ডি থেকে যাওয়া যায় হচ্ছে সি তে, সো ওর স্টার্টিং টাইম দিলাম 4, সো ওর ভিজিটেড ভ্যালু হয়ে গেল 1। এখন সি থেকে দেখো ফার্দার কোথায় যাওয়া যায়, সি থেকে এ তে যাওয়া যাচ্ছে। সো আমরা বলেছিলাম যে আমার অ্যাডজাসেন্ট নোটটা যদি আগে থেকে ভিজিট করা থাকে এন্ড সেটার ভিজিটেড ভ্যালু যদি 1 হয় তখন আমরা বলবো সাইকেল। তাহলে এই যে দেখো আমাদের এটা হচ্ছে আগে থেকে ভিজিট করা এন্ড এ এর ভিজিটেড ভ্যালু কত, 1। তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিব যে এখানে একটা সাইকেল আছে। ঠিক আছে, রিটার্ন ট্রু। যদি এই এ এর ভ্যালুটা 0 অথবা 1 2 থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, বাট এ এর ভ্যালুটা যেহেতু 1, তার মানে এখনো কি ওর এন্ড টাইম বসানো হয়নি, ও এখনো কিন্তু স্ট্যাকে আছে। তাহলে স্ট্যাকে আছে এরকম একটা নোডে আমি আবার ব্যাক করতে পারছি। সো এখানে আসলে সাইকেল আছে। সো আমরা এই যে এখানে মার্ক করে দিয়ে বলতে পারি যে মানে রিটার্ন করে দিব ট্রু, গ্রাফ একটা সাইকেল আছে। ঠিক আছে, আচ্ছা, কার কোনো কোয়ারি আছে এটা নিয়ে? ওকে, ধরে নিলাম নাই। ম্যাম লাস্টের পার্টটা এর পাঁচটা কিভাবে বলবো? সাইকেলের বুঝিনি ম্যাম সাইকেলের পাঁচটা, যে কোন পাঁচ মানে থেকে সাইকেল? সাইকেল। আচ্ছা, ওটার জন্য হচ্ছে আমাদের স্ট্যাকটা লাগবে। সো আমরা ইনিশিয়ালি এ কে পুশ করেছিলাম, এ থেকে হচ্ছে আমরা বি তে গিয়েছিলাম, বি থেকে ডি তে গিয়েছিলাম, তারপর হচ্ছে সি তে গিয়েছিলাম। তো এখন দেখো সি থেকে আবার এ তে যেতে পারতেছি। ওকে, সো এ এর ভিজিটেড ভ্যালু হচ্ছে 1 ছিল, তাহলে এই যে যেই নোড থেকে আমরা ওই সেম নোডে আবার যেতে পারতেছি সেটা থেকে শুরু করে ওই নোডটা পর্যন্ত এলিমেন্ট নিয়ে হচ্ছে সাইকেল। তো যে সি ডি বি এই 4টা নোড নিয়ে হচ্ছে সাইকেল। আচ্ছা, তার মানে এই যে যেই নোটে এসে হচ্ছে আমরা স্ট্যাক হয়ে যাচ্ছি, যে এখান থেকে ফার্দার এমন একটা নোটে যাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ভিজিটেড ভ্যালু 1, সেই নোটটা থেকে শুরু করে এই যে এটা ছিল কি এ আর সি এর মধ্যে, তাহলে সি থেকে শুরু করে এ পর্যন্ত এই কয়টা নোট নিয়ে হচ্ছে সাইকেল। তো যে খেয়াল করে দেখো এই কয়টা নোট নিয়ে কিন্তু এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে আবার এতে ব্যাক করবে। সো এই 4টা নোট নিয়ে হচ্ছে সাইকেল। আচ্ছা ম্যাম 2 এর কাজটা কি ঠিক বুঝতে পারলাম? 2 হচ্ছে যখন হচ্ছে ওটার এন্ড টাইম বসিয়ে ফেলবো আমরা, তখন হচ্ছে ওটাকে 2 বসাবো। তো এখানে 2 বসানোর আগেই হচ্ছে আমরা সাইকেলটা ডিটেক্ট করে ফেলতেছি। 0 কখন, যখন হচ্ছে কমপ্লিটলি আনভিজিটেড। 1 কখন, যখন হচ্ছে আমরা কারেন্টলি ওটাকে এক্সপ্লোর করা শুরু করতেছি, কারেন্টলি এক্সপ্লোরিং মানে যখন মাত্র আমরা স্টার্ট টাইম বসাচ্ছি। আর 2 কখন বসাবো, যখন হচ্ছে কমপ্লিটলি আমার এক্সপ্লোর করা হয়ে যাবে। কমপ্লিটলি এক্সপ্লোর কখন, ওই যে যখন আমরা এন্ড টাইম বসাতাম, ওর সবগুলো অ্যাডজাসেন্ট নোডের ভ্যালু
মানে ভিজিট করা হয়ে যেত তখন হচ্ছে আমরা এন্ড টাইম বসাতাম। তাহলে এন্ড টাইম বসানো হয়ে গেলে তখন হচ্ছে ওই নোডের ভিজিটেড ভ্যালু আমরা 2 করে দেব। ওকে, সো আমরা যদি কোন একটা অ্যাডজেসেন্ট নোডে যেতে পারি যেটার ভ্যালু 1, তখনই শুধুমাত্র বলবো সাইকেল আছে। 0 থাকলেও প্রবলেম নেই, 2 থাকলেও প্রবলেম নেই, 1 থাকলে আমরা বলবো যে সাইকেল আছে। এই যে যেমন সি থেকে হচ্ছে এ তে যেতে পারতেছিলাম, এ এর ভিজিটেড ভ্যালু কত ছিল এখানে? 1 ছিল। সো আমরা এখান থেকে বলে দিতে পারি যে এখানে একটা সাইকেল আছে। এ আর সি দুইটারই 1 আছে। হ্যাঁ, মানে আমরা সি থেকে ফার্দার এ তে যেতে পারছিলাম, তার মানে কি এ হচ্ছে আগে থেকে ভিজিট করা ছিল এন্ড এবং 1 আছে। ভ্যালুটা ছিল হচ্ছে 1, সো এই জন্য আমরা বলছি এখানে সাইকেল আছে। ওকে, স্যার কোনো কোয়ারিজ এটুকু নিয়ে? ম্যাম আমাদের বাইপারটাইটের সুডোকোড পড়তে হবে। হ্যাঁ, বাইপারটাইটের সুডোকোড হচ্ছে খুব বেশি ডিফারেন্স না, তোমাদের যে অ্যাডিশনাল এখানে দেখবা দেওয়া আছে, আমি দেখাই দিই। লাস্টের দিকে সুডোকোডটা দেওয়া আছে, যে ডিটেক্টিং বাইপারটাইট গ্রাফস উইথ বিএফএস। নরমাল বিএফএস এর কোডটা হুবহু থাকবে, জাস্ট এই যে কোন জায়গাটায় ডিফার করতেছে ওটা হচ্ছে এই যে হাইলাইট করে দেওয়া। আমরা কি চেক করতাম যে আমার অ্যাড্রেসের নোটটা যদি আগে থেকে ভিজিট করা না থাকে তখন হচ্ছে আমার চেয়ে অপোজিট কালার ওকে অ্যাসাইন করতাম। তাহলে এই যে এটা হচ্ছে প্রথম ইফ কন্ডিশন দিয়ে যে ইফ ভি ডট কালার ইকুয়াল ইকুয়াল নীল, তার মানে আগে থেকে কালার করা হয়নি, তখন ওর কালার অ্যাসাইন করতাম। কি কালার অ্যাসাইন করতাম? আমার চেয়ে অপোজিট কালার। সো আমার কালার 1 থেকে মাইনাস করলে যা পাবো সেটাই ওকে অ্যাসাইন করে দিতাম। ধরো আমার কালার হচ্ছে 0, হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি 1 মাইনাস নিজের কালার, তাহলে 1 মাইনাস 0 করলে কত আসে? 1 আসে, তার মানে অপোজিট কালারটাকে আমরা অ্যাসাইন করে দেব। আর আমার কালার যদি 1 হয় আমরা কি করতাম? 1 মাইনাস আমার কালার, সো 1 মাইনাস 1 কত আসে? 0। তাহলে যে অপোজিট কালারটা পেয়ে যাচ্ছি, ওই অপোজিট কালারটাই আমরা ওকে অ্যাসাইন করে দিচ্ছি। আর আরেকটা কি বলতাম যে আমাদের পাশাপাশি মানে অ্যাডজেসেন্ট নোড যদি আগে থেকেই কালার করা হয়ে থাকে তাহলে আমার সাথে যেন মিলে না যায়, মিলে গেলে কি গ্রাফটা আসলে বাইপারটাইট না। সো এটা হচ্ছে যে এলসিফ এর মধ্যে দেওয়া, যে আমার কালার আর আমার ওই যে অ্যাডজেসেন্ট নোডের কালার যদি সমান ইকুয়াল হয়ে যায় তখন আমরা রিটার্ন করতেছি ফলস, তার মানে গ্রাফটা আসলে বাইপারটাইট না। ঠিক আছে, তো এটাই যেখানেই দেওয়া আছে, জাস্ট এই দুইটা লাইন এক্সট্রা অ্যাড করতে হবে, বাকি সব কোড হচ্ছে নরমাল বিএফএস এর মতো। ওকে, সো বিএফএস ডিএফএস আর যে অ্যাপ্লিকেশন এইটুকু নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে? আর কিছু? এগেইন মানে এই ধরনের অ্যালগরিদম গুলোর ক্ষেত্রে তুমি বেস অ্যালগরিদমটা বুঝতেছো কিনা ওটাই মেইনলি ইম্পর্টেন্ট। ওটা বুঝলে হচ্ছে ছোটখাটো কিছু মডিফিকেশন থাকলে ওটা এমনিতেই বোঝা যাবে। হ্যাঁ, আর এগেইন বললাম এজ ক্লাসিফিকেশন ডিএফএস এর জন্য। হ্যাঁ, ওটা দেখাচ্ছি দাঁড়াও। জি, আচ্ছা, সো আমরা এই গ্রাফটা দিয়ে দেখি, আমরা হচ্ছে আমাদের ডিএফএস করার পরে ট্রাভার্সালের সময় যেই এজ গুলা হচ্ছে আমার ডিরেক্টলি ইউজ হচ্ছে ওগুলাকে আমরা বলবো হচ্ছে ট্রি এজ। সো আমরা যদি এটার উপর ডিএফএস করি, আগে ধর আমরা এ থেকে শুরু করলাম, ওর স্টার্টিং টাইম দিলাম হচ্ছে 1, এ থেকে ডিতে যাওয়া যায়, এ থেকে বিতে যাওয়া যায়, ধর আমরা বিতে যাবো তাহলে ওর স্টার্টিং টাইম দিলাম হচ্ছে 2, বি থেকে আবার সিতে যাওয়া যায়, ওর স্টার্টিং টাইম দিলাম 3, সি থেকে আর ফার্দার কোথাও যাওয়া যাচ্ছে না তাহলে ওর এখন এন্ড টাইম বসাবো, তাহলে টাইম লাস্টে ছিল 3, এক বেড়ে ওর এন্ড টাইম হয়ে গেল 4। কোথায় ব্যাক করবে? সি এর কল হচ্ছিল বি এর কাছে, বি থেকে বি এর কাছে ব্যাক করলো। সো এই তো বি এরও আর আনভিজিটেড কিছু তো বাকি নেই, তাহলে ওরও এন্ড টাইম বসাবো, তাহলে লাস্টে টাইম ছিল 4, এক বেড়ে এটা হয়ে যাবে 5। দেন এটা কোথায় ব্যাক করবে? ওর কল হচ্ছিল এ থেকে, এতে এসে দেখলাম এ কিন্তু এর সবগুলো অ্যাডজেসেন্ট এখনো ভিজিট করা হয়নি, তার মানে ওর এন্ড টাইম বসাতে পারবো না, আগে হচ্ছে এই অ্যাডজেসেন্ট গুলো ভিজিট করতে হবে, তার মানে এখন হচ্ছে আমরা এই যে ডি কে ভিজিট করবো, তাহলে লাস্টের টাইম ছিল 5, এক বেড়ে ওর টাইম হয়ে গেল 6। ডি থেকে হচ্ছে এফ এ যাওয়া যায়, ডি থেকে ইতে যাওয়া যায়, ধর আমরা এফ এ যাবো, তাহলে এফ এর স্টার্টিং টাইম দিলাম 7, এফ থেকে ফার্দার কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে ওর এন্ড টাইম বসায় দিব 8। কোথায় ব্যাক করবে? ডি এর কাছে, ডি এর কাছে এসে দেখবো ডি এর অ্যাডজেসেন্ট কোনো কিছু এখনো ভিজিট করা বাকি কিনা, সো দেখলাম যে হ্যাঁ ইটা ভিজিট করা বাকি, তাহলে এখন ইকে ভিজিট করতে হবে, তাহলে লাস্টের টাইম ছিল 8, এক বেড়ে ওর টাইম হয়ে গেল 9। ই থেকে এতে যাওয়া যায়, ই থেকে সিতে যাওয়া যায়, দুইটাই আগে থেকে ভিজিট করা, তার মানে ই এরও আনভিজিটেড কিছু বাকি নেই, তাহলে ওর এন্ড টাইম বসিয়ে দিব, তাহলে লাস্টের টাইম ছিল 9, এক বেড়ে এটা হয়ে গেল 10।
ই কোথায় ব্যাক করবে? ডি এর কাছে ব্যাক করবে, ডি থেকে ওর কল এসেছিল, তাহলে ডি এর কাছে আসলো, এসে আবার চেক করবো যে ডি এর আনভিজিটেড কিছু এখন বাকি আছে কিনা। সো দেখো ডি এর যে দুইটা অ্যাডজাসেন্ট ছিল দুইটা এখন ভিজিট করা হয়ে গিয়েছে, তার মানে ওর এন্ড টাইম বসাবো, লাস্টের টাইম ছিল 10, ওর এন্ড টাইম হয়ে যাবে এখন 11। ডি কোথায় ব্যাক করবে? এ কাছে, এ থেকে ওর কল এসেছিল, এর কাছে ব্যাক করবে। সো এগেইন এর কাছে এসে দেখলাম এর যে অ্যাডজাসেন্ট নোটগুলো আছে, বি ছিল, সি ছিল, ডি ছিল, তিনটাই হচ্ছে ভিজিট করা ডান, তাহলে এর ও এন্ড টাইম বসিয়ে দিব। তাহলে লাস্টের টাইম ছিল 11, এক বেড়ে ওর এন্ড টাইম হয়ে যাবে 12। তো এটা আমাদের ট্রাভার্সাল শেষ। এখন ট্রাভার্সালের সময় যে এজগুলো আমি ইউজ করতেছি ওগুলো হচ্ছে আমি একটু কালার করে দিই। এই যে এ থেকে বিতে যাচ্ছিলাম, এই এজটা ইউজ হয়েছিল, বি থেকে সিতে যাচ্ছিলাম, এই এজটা ইউজ হয়েছিল, এ থেকে ডিতে গিয়েছিলাম, এটা ইউজ হয়েছিল, ডি থেকে এফ এ গিয়েছিলাম, এটা ইউজ হয়েছিল, ডি থেকে ইতে গিয়েছিলাম, এটাও ইউজ হয়েছিল। তাহলে যেগুলো হচ্ছে আমরা এরকম অরেঞ্জ কালার করে দিলাম ওগুলো হচ্ছে ট্রাভার্সালের সময় ইউজ হয়ে যাচ্ছে, ওই এজগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রি এজ। ওকে, কেন ট্রি এজ বলি? যদি তুমি এই এজগুলো রেখে বাকি এজগুলো তুমি রিমুভ করে দাও গ্রাফ থেকে, তখন দেখবা একটা ট্রি এর মতো স্ট্রাকচার হচ্ছে। ট্রি এর মতো স্ট্রাকচার মানে কি ওখানে কোনো সাইকেল নাই, সো ওই ট্রি এর মতো হচ্ছে দেখি এই এজগুলোকে আসলে আমরা ট্রি এজ নাম দিচ্ছি। এখন বাদ বাকি যে এজগুলো থেকে যাচ্ছে ওগুলাকে হচ্ছে আমরা এই তিনটা ক্যাটাগরি যে কোনো একটা ফেলতে পারি, একটা ফরওয়ার্ড এজ, একটা ব্যাক এজ, একটা ক্রস এজ। সো কোনটার ডেফিনেশন কি কি ছিল আমি একটু ব্রিফলি বলি। ফরওয়ার্ড এজ কখন বলতাম? অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে যদি রিলেশন থাকতো। ব্যাক এজ কখন বলতাম? ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টর দিকে যদি আমাদের অ্যারো থাকতো। ক্রস এজ কখন বলতাম? যখন ওদের মধ্যে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট কোনো রিলেশনই থাকতো না। এখন অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট মানে কি? অ্যানসেস্টর বলতে আমরা নর্মালি কি বোঝাই? বাংলায় বলি হচ্ছে পূর্বপুরুষ, মানে আমাদের আগে যারা আসছে, ডিসেন্ডেন্ট হচ্ছে পরে যারা আসছে এরকম। সো আমাদের এই যে ট্রাভার্সালের সময় ট্রাভার্সালের যে পাথটা পাই আমরা, ওই পাথের মধ্যে যে আগে থাকবে সে হচ্ছে অ্যানসেস্টর, যে পরের দিকে থাকবে সে হবে ডিসেন্ডেন্ট। তো আমাদের হচ্ছে ওই পাথটা বের করতে হবে কোন পাথে আমরা ট্রাভার্স করতেছি। সো আমরা দেখি, সো যে ট্রি এজ গুলোকে তো আমরা আগেই আলাদা করে ফেলছি, এখন বাদ বাকি যা আছে সেগুলো দেখি। ফার্স্ট আমরা এ আর সি এটা নিয়ে হচ্ছে কথা বলি। এ আর সি এই যে এখানে একটা আছে, এইটা নিয়ে কথা বলি, এটা কোন ক্যাটাগরিতে ফেলবো সেটা নিয়ে আমরা চিন্তা করবো। তো যে আমাদের হচ্ছে কোনটা অ্যানসেস্টর কোনটা ডিসেন্ডেন্ট এটা বের করতে হবে। তাহলে আমরা সি তে কিভাবে আসছিলাম এই পাথটা লিখি। সো মনে করে দেখো সি এর কল হয়েছিল যে বি থেকে, তার মানে আমরা বি থেকে সি তে গিয়েছিলাম। আবার বি তে কিভাবে আসছিলাম? এ থেকে আমরা বি তে গিয়েছিলাম, তার মানে এ থেকে বি। তো আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এরকম, এ থেকে বি, বি থেকে সি, ট্রাভার্সালের সিকোয়েন্সটা ছিল এরকম। এখন আমরা বলেছিলাম যে এই পাথের মধ্যে যে আগে থাকবে সে হচ্ছে অ্যানসেস্টর, পরের জন হবে হচ্ছে ডিসেন্ডেন্ট। তার মানে আমরা কম্পেয়ার করতেছি এ আর সি এর মধ্যে। তাহলে এই পাথে খেয়াল করে দেখো এ আগে আছে, সি হচ্ছে পরে আছে, তাহলে আমরা এ কে বলতে পারি হচ্ছে অ্যানসেস্টর, সি কে বলতে পারি হচ্ছে ডিসেন্ডেন্ট। এখন অরিজিনাল গ্রাফে অ্যারোটা দেখি, এ থেকে সি এর দিকে অ্যারো, তার মানে অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে অ্যারো, তার মানে এই এজটা কি? এটা হচ্ছে একটা ফরওয়ার্ড এজ। ঠিক আছে, এটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি যাচ্ছে? কি করছি আমরা? প্রথমে হচ্ছে ট্রাভার্সাল করলাম, ট্রাভার্সাল করে যে এজগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি ইউজ করে ফেলতেছি ওগুলো হচ্ছে ট্রি এজ, ওগুলো আগেই আমরা অরেঞ্জ কালার করে দিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকে হচ্ছে যে তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলার ট্রাই করছি। সো এ আর সি এর মধ্যে ফার্স্টে কম্পারিজন করতেছি। সো আমরা দেখলাম যে এ থেকে বি, বি থেকে সি, এভাবে আমরা আসলে সিতে গিয়েছিলাম। তাহলে এই পাথের মধ্যে এ আগে আছে, সি পরে আছে, তার মানে এ হবে অ্যানসেস্টর, সি হচ্ছে ডিসেন্ডেন্ট। তাহলে অরিজিনাল গ্রাফে অ্যারোটা দেখো এ থেকে সি এর দিকে, তার মানে অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে, তার মানে এটা হচ্ছে একটা ফরওয়ার্ড এজ। ম্যাডাম আমাদের কি মেইনলি স্টার্টিং টাইমটা দেখলেই তো হওয়ার কথা, রাইট? এখানে হ্যাঁ, ওটা আলাদা একটা রিলেশন আছে, সো ওটার চেয়ে হচ্ছে এইটা দিয়ে করা ইজিয়ার হয়, সো এইভাবে দেখে আর কি। ওটা হচ্ছে একটু মুখস্থ করা লাগে, সেই জন্য ওটা আর আমি দেখাই না, ওটার একটা আলাদা রিলেশন আছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকেজ। ব্যাকেজ কি? ডিসেন্ডেন্ট থেকে আমরা অ্যানসেস্টরের দিকে রিলেশন বলতাম। ধরো এখন আমরা এই যে ই আর এ, এই যে এজটা আছে এটা নিয়ে কথা বলি। তাহলে এখন আমরা ইতে কিভাবে আসছিলাম বের করি। সো ই এর কলটা হয়েছিল যে ডি থেকে, আমরা ডি থেকে ইতে আসছিলাম। ডি এর কলটা কোথেকে হয়েছিল? এ থেকে, তাহলে আমরা এ থেকে ডিতে এসেছিলাম। তাহলে এই যে দেখো পাথটা হচ্ছে এ থেকে ডি, ডি থেকে ই, এরকম। তাহলে এগেইন এই পাথের মধ্যে এ আগে আছে, ই হচ্ছে পরে আছে, তাহলে এ কে আমরা বলতে পারবো অ্যানসেস্টর, ই কে আমরা বলতে পারবো ডিসেন্ডেন্ট। তাহলে এখন অরিজিনাল গ্রাফে দেখো ই থেকে এ এর দিকে হচ্ছে অ্যারো দেওয়া, তার মানে ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে অ্যারো, তার মানে এটা হচ্ছে ব্যাকেজ, তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাকেজ। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ট্রাভার্সাল করার পরে যদি আমরা দেখি যে গ্রাফে কোনো ব্যাকেজ আছে, তার মানে গ্রাফে অবভিয়াসলি সাইকেল আছে। ওকে, সো এটাও হচ্ছে সাইকেল ডিটেকশনের আরেকটা টেকনিক, যে গ্রাফে যদি আমি কোনো ব্যাকেজ পাই দ্যাট মিন্স গ্রাফে হচ্ছে সাইকেল আছে। তাহলে এখানে যেহেতু একটা ব্যাকেজ পাচ্ছি, তার মানে এই গ্রাফে অবভিয়াসলি সাইকেল আছে।
আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে ক্রস এজ। এই যে ই আর সি এর মধ্যে যেটা আছে এটা নিয়ে এখন আমরা চিন্তা করি। ওকে, সো ই এর পাথটা লিখি। ই তে আমরা আসছিলাম হচ্ছে ডি থেকে, ডি তে আমরা আসছিলাম হচ্ছে এ থেকে, সো এটা হচ্ছে ই এর পাথ। সিমিলারলি আমরা সি এর পাথটা লিখি। সি তে আমরা আসছিলাম হচ্ছে বি থেকে, বি তে আমরা আসছিলাম হচ্ছে এ থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর পাথ। এখন আমাদের কম্পারিজন হচ্ছে ই আর সি এর মধ্যে। তো খেয়াল করে দেখো, ই এর পাথের মধ্যে কোথাও কিন্তু সি নাই, সিমিলারলি সি এর পাথের মধ্যে কোথাও কিন্তু ই নাই, তার মানে ওদের মধ্যে আসলে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট কোনো রিলেশনই নাই। তাহলে কোনো রিলেশন না থাকলে ওটাকে আমরা কি বলি? ক্রসেস। তার মানে এই যে ই থেকে সি এর যে এটা হবে একটা ক্রসেস। ঠিক আছে? ম্যাম আনডিরেক্টেড তো এজ ক্লাসিফিকেশন হবে না না? না না, আনডিরেক্টেড এর জন্য, এটা শুধু ডিরেক্টেড এর জন্য। আচ্ছা, সোফার কার কোনো কোয়ারিজ আছে এটা নিয়ে? তাহলে এটা হচ্ছে ডিএফএস এর আরেকটা রিলেটেড। হ্যাঁ, মিস ট্রি স্টেট আবার বলবেন? ফ্রি এজ। হ্যাঁ, তো আমরা যখন সিমুলেশনটা করেছিলাম, সিমুলেশনের সময় আমাদের যেই নোটগুলো যে এজগুলো আসলে ইউজ করছে ওটা হচ্ছে ফ্রি এজ। যেমন আমরা এ থেকে বি তে গিয়েছিলাম, এই এজটা ইউজ করেছিলাম, তারপর বি থেকে সি তে গিয়েছিলাম, এটাও ইউজ হয়েছে। তারপর আমরা এই যে এ থেকে ডি তে আসছিলাম, ডি থেকে এফ এ গিয়েছিলাম, ডি থেকে ই তে গিয়েছিলাম। এই কয়টা এজ বাদে বাকিগুলো কিন্তু আমাদের ট্রাভার্সালের সময় ইউজ হয়নি। তাহলে যেগুলো আমরা ট্রাভার্সালের সময় ইউজ করছি সেগুলোকে বলবো হচ্ছে ট্রি এজ। ওইটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটার মধ্যে পড়বে। ঠিক আছে? আচ্ছা, তার কোনো ম্যাম এখান থেকে কোশ্চেন গুলো কিভাবে আসবে? এখান থেকে হচ্ছে অনেক আগের দেখবা 2023 বা এরকম কোনো সেমিস্টারে হয়তো নরমাল ডিএফএস ট্রাভার্সাল করতে দিয়ে বললো যে এজ গুলা ক্লাসিফাই করো। সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন হচ্ছে এটা, যে এজ গুলা ক্লাসিফাই করো। তো ট্রাভার্সাল করবা, করার সময় হচ্ছে যেগুলা ইউজ করতেছো ওগুলা ট্রি এজ, বাকিগুলাকে হচ্ছে যেরকম ক্যাটাগরাইজ করবা, অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্ট রিলেশন নাকি ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টর নাকি কোনো রিলেশনই নাই, সেটার উপর বেস করে যে কোনো একটা হবে। ওকে, আচ্ছা, আর কার কোনো কোয়ারিজ এটা নিয়ে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। প্রসেসটা কি আরেকবার একটু বুঝা দেওয়া যাবে? ক্রসেজ, ওকে শিওর। জি। সো আমাদের ই থেকে সি যেটা, এটা আসলে ক্রসেস পেয়েছি আমরা। কিভাবে পেলাম? আমরা ফার্স্টে ই এর পাথটা লিখেছি। ই তে আমরা কিভাবে আসছি? ই এর কলটা হয়েছিল ডি থেকে, ডি এর কলটা কোত্থেকে আসলে? এ থেকে, তার মানে এ থেকে ডি, ডি থেকে E, এরকম একটা পাথে আমরা ইতে পৌঁছেছিলাম। আবার সি এর জন্য সেম কাজ করি। সি এর কল হয়েছিল বি থেকে, বি এর কল হয়েছিল এ থেকে, তার মানে এ থেকে বি, বি থেকে সি, এইভাবে হচ্ছে আমরা সি এর কাছে গিয়েছিলাম। তাহলে এখন এই পাথের মধ্যে খেয়াল করে দেখো, আমরা বলতাম কি যে আগে আছে সে হচ্ছে অ্যানসেস্টর, যে পরে আছে সে হচ্ছে ডিসেন্ডেন্ট। বাট এই ই এর পাথটা যে পেলাম, এই পাথে কিন্তু কোথাও সি নাই। আবার সিমিলারলি এখানে যে আমরা সি এর পাথটা লিখলাম, এখানেও কিন্তু ই নাই। তার মানে যেহেতু একজনের পাথের মধ্যে আরেকজন আসতেছে না, তাহলে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশন তো আসলে ডিফাইন করা যাচ্ছে না। তার মানে ওদের মধ্যে আসলে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট কোনো রিলেশনশিপই নাই। তাহলে যদি রিলেশনশিপ না থাকে ওইটা কি হচ্ছে? আমরা প্রসেস বলি। ঠিক আছে? তার মানে এই যে ই আর সি এর মধ্যে যে এজটা, এটা হচ্ছে প্রসেস। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ আছে এইটুকু নিয়ে বিএফএস ডিএফএস রিলেটেড? আচ্ছা, সো এগেইন মনে রাখতে হবে যে যদি আমাকে শর্টেস্ট পাথ বা মিনিমাম বা এই ধরনের কোনো সিনোনিম বলা থাকে, স্মলেস্ট, শর্টেস্ট, তখন হচ্ছে ধরে নিতে হবে এটা আসলে বিএফএস চাচ্ছে। আর আদারওয়াইজ যদি ডেপথ ওয়াইজ এই ধরনের কোনো কথা বলা থাকে তখন ধরে নিতে হবে এটা হচ্ছে ডিএফএস। মার্কস কনভার্সন, হ্যাঁ মার্কস কনভার্সন হচ্ছে 25 এ এক্সাম হবে, 20 তে ওইটা কনভার্ট হবে। ম্যাম একটু কারাত সবার ওটা দেখাই দিই। আচ্ছা, ঠিক আছে। কারাসুরা যে বললাম যে সিমুলেশন বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইকুয়েশনটা কিভাবে পাচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে তোমাদের মনে হয় প্রিভিয়াস সেমিস্টার একটা রেকর্ডিং দেওয়া আছে, দাঁড়াও আমি দেখি। এই যে কারাসুবা মাল্টিপ্লিকেশন, এই ভিডিওটা একটু দেখতে পারো। ওকে, এটা দেখলেই হবে। বাট এগেইন সিমুলেশন অতটা ইম্পর্টেন্ট না, কারণ কারাসুবা সিমুলেশন আসলে অনেক বড়। ম্যাম এবার একটু টাইম কমপ্লেক্সিটির ইয়েগুলো একটু দেখ। আচ্ছা, আমরা রিভার্সলি যাই। আমরা ওই যে বিএফএস ডিএফএস দেখলাম, এরপরে মনে হয় এই যে ম্যাক্সিমাম সাম সাবেরে অনেকে হয়তো বলেছে। এগেইন টাইম কমপ্লেক্সিটি নিয়ে অত টেনশন করো না। টাইম কমপ্লেক্সিটি তোমাদের যে এডিশনাল দেওয়া আছে এই যে ইসের মধ্যে, ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি আর রিকার্সিভের যে কয়টা আমি এক্সাম্পল দেখেছি, এগুলা জানলেই হবে, বেশি কমপ্লেক্স কিছুই নাই। ওকে, এগেইন আমি বারবার বলতেছি যে কোশ্চেন হচ্ছে অনেক ইজি হয়েছে। সো টাইম কমপ্লেক্সিটি নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, ওই যা যা আমরা পড়ছি মোর লেস ওরকমই, খুব বেশি টাফ কিছু নাই।
আচ্ছা, তো আমরা একটু ম্যাক্সিমাম সাম সাবেরটা দেখি, এটা আই গেস বলেছে 2-3 জন, একটু দেখি। আচ্ছা, সো ম্যাক্সিমাম সাম সাবেরেতে আমি কুইজের খাতা দেখা শুরু করেছিলাম, তখন দেখলাম যে অনেকে হচ্ছে মানে শুধু ভেঙেছো, বাট প্রত্যেকটা স্টেপে যে আমরা এলএসএস, সিএসএস, আরএসএস বের করি, ওগুলো হচ্ছে ক্লিয়ারলি দেখানো। হয়তো এলএসএস আর আরএসএস বের করে রাখছো, সিএসএস টার বের করো নাই, সো এটা করা যাবে না। প্রত্যেকটা স্টেপেই 3টা ভ্যালু কি আসতেছে ওটা দেখাইতে হবে। কুইজে আর কি অনেকে এরকম করেছো। আচ্ছা, সো আমরা একটু দেখি। সো ইনিশিয়ালি যেহেতু এটা ডিভাইড এন্ড কনকোর, সো ভাগ করতে হবে আমার। ভাগ করি ফার্স্টে। সো এই যে ভাগে এখানে যেহেতু অড নাম্বার অফ এলিমেন্টস আছে, যে কোনো এক সাইডে বেশি থাকবে আর এক সাইডে কম এলিমেন্ট থাকবে, ওটা আপ টু ইউ। তুমি এখানেও 4টা রাখতে পারো, এখানে 3টা রাখতে পারো, অথবা উল্টাটাও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, সো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছাচ্ছি, আমরা ভাঙতে থাকবো। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের টোটাল ভাঙাটা। এরপর যখন আমরা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছায় যাচ্ছি, সিঙ্গেল এলিমেন্টে যাওয়া মানে এটাই হচ্ছে আমার এলএসএস, এটাই আরএসএস, এটাই সিএসএস। তো আমরা প্রত্যেকটা স্টেপে কি করতাম, ওই 3টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে রিটার্ন করতাম। কারণ এখানে যেহেতু 3টাই -5, সো -5 এ রিটার্ন হবে। সো এখানে -5 লিখলাম। এটা আসলে এই স্টেপের জন্য কি লেফটেরটা, তাহলে এটা হচ্ছে এলএসএস। সিমিলারলি আমাদের এখান থেকে এলএসএস, আরএসএস, সিএসএস 3টাই হচ্ছে 2 হবে, তাহলে 2 2 2 ম্যাক্সিমাম 2ই আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের এইখানের জন্য আরএসএস। সো 2। এরপর এই স্টেপের জন্য হচ্ছে আমাদের সিএসএস বের করতে হবে। তো সিএসএস আমরা কিভাবে বের করি, আমরা মিড থেকে হচ্ছে লেফটে যাই, মিড থেকে হচ্ছে রাইটে যাই, এরপর লেফট আর রাইটের ভ্যালু হচ্ছে যোগ করি, ওটাকেই আমরা সিএসএস বলি। সো ওটা যদি আমি একটু ডিটেলস দেখাই এই সাইডে। ওকে, সো আমাদের লেফট সাম নামে একটা ভ্যারিয়েবল থাকবে। সো এটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি ইনফিনিটি থাকবে, নেগেটিভ ইনফিনিটি। আর একটা সাম নামের ভ্যারিয়েবল থাকবে, এটা হচ্ছে 0। রাইটের জন্য আমরা সেম কাজ করব, রাইট সাম নামে একটা ভ্যারিয়েবল থাকবে, এটা নেগেটিভ ইনফিনিটি, সাম হচ্ছে 0। ওকে, সো আমরা এই যে মিড পজিশন থেকে ফার্স্টে লেফটে যাব, লেফটে যতগুলো ভ্যালু আছে সবগুলো হচ্ছে আমরা যোগ করতে থাকবো, ওই সাম দিয়ে হচ্ছে সেই কাজটা করব। তাহলে আমাদের লেফটে গেলে একটাই ভ্যালু আছে -5, তাহলে আমরা এই সামের সাথে -5 যোগ করব, তাহলে 0 প্লাস -5 এটা আসে হচ্ছে -5। এখন কারেন্টলি আমরা যে সামের ভ্যালু পাচ্ছি সেটার সাথে আমরা লেফট সামের ভ্যালু চেক করে দেখব। যদি কারেন্ট সামটা লেফট সামের চেয়ে বড় হয়, তখন হচ্ছে আমরা ওই বড় ভ্যালুটা দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। তাহলে -5 আসলে -ইনফিনিটির চেয়ে বড়, তাহলে আমরা কি করবো, -ইনফিনিটি কেটে এটাকে রেখে দেবো -5 হিসেবে। তো লেফটে একটা এলিমেন্ট ছিল, 8টা যোগ করার কিছু নেই, আমাদের লেফট সাম বের করে রাখলাম। এরপর মিড থেকে আমরা রাইটে যাব, রাইটে যেও সেম কাজ করবো, রাইটে গেলে একটা এলিমেন্ট আছে 2, তাহলে আমরা কি করবো, এই সামের সাথে 2 যোগ করবো, তাহলে যোগ করে আসলো 2। এগেন এটার সাথে হচ্ছে রাইট সামের ভ্যালুটা কম্পেয়ার করবো। সো 2 হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে বড় হলে আমরা কি করি, বড় ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে 2 এখানে বসাই দিলাম। সো রাইট সাইডে তো আর এলিমেন্ট নাই, তাহলে রাইটের কাজও শেষ। এরপর আমরা সিএসএস কিভাবে বের করি, লেফট সাম প্লাস রাইট সাম যোগ করি, এলএস প্লাস আরএস লিখলাম। এটা হচ্ছে আমাদের লেফট সাম, এটা হচ্ছে আমাদের রাইট সাম। সো লেফট সাম পাচ্ছি হচ্ছে আমরা -5, আর রাইট সাম পাচ্ছি হচ্ছে আমরা 2, এই যে 2, তাহলে 2 - 5 এটা আসতেছে হচ্ছে -3। তাহলে আমাদের এই স্টেপের জন্য সিএসএস হচ্ছে -3, সো লিখে রাখলাম। এরপর আমরা কি করতাম, এই যে এলএসএস, সিএসএস, আরএসএস 3টার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে আমরা উপরে রিটার্ন করতাম। তাহলে -5, -3 আর 2, ম্যাক্সিমাম হচ্ছে 2, তার মানে এইটা হচ্ছে আমাদের উপরে রিটার্ন হবে। তাহলে আমাদের
উপরে রিটার্ন হচ্ছে 2, তাহলে এই 2টা আসলে এই স্টেপের জন্য লেফটের ভ্যালু, তাহলে এটা আমরা এলএসএস দিয়ে রাখলাম। সিমিলারলি আমরা রাইটের কাজ করি, এখানে -3 এলএসএস সিএসএস আরএসএস তিনটাই -3, সো -3 রিটার্ন হবে, তার মানে আমাদের এই স্টেপের জন্য এলএসএস হচ্ছে -3। এখান থেকে 10 রিটার্ন হবে। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, ওই এলএসএস -5 আর আরএসএস 2 তো আগেই লিখে ফেলা, তো ওই লেফটের কাজটা কি স্টেপের জন্য দরকার ছিল? হ্যাঁ, এটা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছা যাওয়া মানে এই স্টেপের জন্য এলএসএস আরএসএস সিএসএস তিনটাই হচ্ছে -5, তিনটার মধ্যে ম্যাক্সিমাম আমরা রিটার্ন করি, সো ম্যাক্সিমামটা কি -5ই হবে, সো এই জন্য আমরা ডিরেক্ট এখানে -5 লিখে দিয়েছি, মানে এইটা আর আলাদা করে আমি লিখি নাই। আর লেফটে যে লেফট সাম বের করলাম ওইটা কিসের জন্য? ওটা হচ্ছে এই যে সিএসএস বের করার জন্য। সিএসএস বের সিএসএস হচ্ছে যে মিড থেকে আমরা একবার লেফটে যাব, ওইটা হচ্ছে যে লেফট সাম দিয়ে করতেছি, মিড থেকে আবার রাইটে যাব, ওটা হচ্ছে রাইট সাম দিয়ে করতেছি। বুঝতে পারছি। আচ্ছা ওকে, সো আচ্ছা এখানে তাহলে -3 রিটার্ন হলো, এখানে 10 10 10 ম্যাক্সিমাম 10ই আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই স্টেপের জন্য আরএসএস, তাহলে এটা হচ্ছে 10। এখন হচ্ছে এটার জন্য সিএসএস বের করতে হবে, তাহলে আবারও মিড পজিশন থেকে আমরা লেফটে যাব একবার, মিড থেকে আমরা রাইটে যাব, তাহলে লেফটে যাওয়ার কাজটা হচ্ছে যে আমরা লেফট সাম দিয়ে করব। এখানের ভ্যালুগুলো মুছে দেই, আবারও আগের মতো লেফট সাম হচ্ছে -ইনফিনিটি আর সাম হচ্ছে 0। তাহলে আমাদের এই যে মিড থেকে ফার্স্টে লেফটে গেলে ভ্যালুটা হচ্ছে -3, তাহলে সামের সাথে আমরা -3 যোগ করব, তাহলে 0 -3 এটা আসছে -3, এগেইন এটাকে হচ্ছে লেফট সামের সাথে কম্পেয়ার করব, -3 হচ্ছে ইনফিনিটি হচ্ছে বড়, তাহলে এটাকে কেটে বড় ভ্যালুটা আমরা লিখে দিব -3। সো এখানে আর কোনো এলিমেন্ট নাই, সো আমাদের যোগের কাজ শেষ। সেম কাজ করব এখন আমরা এই যে মিড থেকে রাইটে যাওয়ার জন্য, তাহলে রাইট সাম ইনিশিয়ালি থাকবে ইনফিনিটি, সাম হচ্ছে 0, তাহলে আমরা এই সামের সাথে যে মিড থেকে রাইটে গেলে এলিমেন্টটা যোগ করব, সো এখানে আছে 10, তাহলে 0 + 10 এটা আসতেছে হচ্ছে 10, তাহলে তো 10 হচ্ছে ইনফিনিটি চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমরা 10 লিখে দিলাম। সো আর তো যোগ করার কিছু নেই, সো আমার এই স্টেপের কাজও শেষ। এরপর হচ্ছে আবারও সেম লেফট সাম আর রাইট সাম দুইটা যোগ করে দিব, তাহলে এখন আমরা লেফট সাম পাচ্ছি -3 লিখলাম, আর রাইট সাম পাচ্ছি 10 এটা লিখলাম, তাহলে 10 - 3 এটা আসতেছে 7, তার মানে আমাদের এই স্টেপের জন্য সিএসএস আসতেছে 7। ওকে, তাহলে আমরা কি করতাম, তিনটার মধ্যে ম্যাক্সিমামটা রিটার্ন করতাম, এটা হচ্ছে -3 এটা 10 এটা হচ্ছে 7, তাহলে ম্যাক্সিমাম তো 10, তাহলে উপরে আমাদের রিটার্ন হবে 10। এখন এই 10টা আসলে কি এই স্টেপের জন্য রাইট এরটা, তাহলে এটা হচ্ছে আরএসএস লিখে রাখলাম, আরএসএস হচ্ছে 10। এই স্টেপের জন্য এখন আমরা হচ্ছে সিএসএস বের করব, তাহলে সিএসএস বের করার জন্য আবারও আগের মতো এই যে মিড পয়েন্টটা ছিল এখান থেকে লেফটে যাব, এখান থেকে রাইটে যাব, ফার্স্ট আমরা লেফটে যাই, তাহলে আমরা আবারও আগের মতো এটা ইনিশিয়ালাইজ করে নিই। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এই যে মিড পজিশন থেকে লেফটে যেতে হবে, লেফটে প্রথম ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমরা সামের সাথে ফার্স্টে 2 যোগ করব, 0 + 2 এটা আসতেছে 2, 2 হচ্ছে ইনফিনিটি চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমরা 2 করে দিলাম। দেন আরেকটা এলিমেন্ট আছে লেফটে গেলে -5, তাহলে এখন আমরা কারেন্ট সামের সাথে -5 যোগ করব, তাহলে 2 - 5 এটা আসতেছে হচ্ছে -3। তো আমরা কি চেক করতাম, কারেন্ট সামের ভ্যালুটা যদি লেফট সামের চেয়ে বড় হতো তখন হচ্ছে আমরা লেফট সামটাকে আপডেট করতাম, তাহলে এখন দেখো কারেন্ট সাম হচ্ছে -3 আর লেফট সাম হচ্ছে 2, -3 তো আসলে 2 এর চেয়ে বড় না, সো বড় না হলে আমরা এটাকে আর আপডেট করব না। সো এই তো আমাদের লেফটের সবগুলা ভ্যালু যোগ করা শেষ। সেম কাজটা এখন আমরা যে মিড থেকে রাইট সাইডে যে রাইট সাইডের ভ্যালুগুলোর জন্য করব, তাহলে রাইট সাইডে গেলে প্রথম ভ্যালুটাই হচ্ছে -3, তাহলে সামের সাথে আমি ফার্স্টে -3 যোগ করলাম, তো এটা আসতেছে -3, তো -3 হচ্ছে ইনফিনিটির চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমি -3 বসাই দিলাম। আচ্ছা এরপর আরেকটা ভ্যালু আছে 10, তাহলে আমি কারেন্ট সামের সাথে এখন 10 যোগ করব, তাহলে 10 - 3 এটা আসতেছে হচ্ছে 7, তাহলে 7 আর এখানে রাইট সাম হচ্ছে -3, 7 হচ্ছে -3 এর চেয়ে বড়, তাহলে আমরা কেটে বড় ভ্যালুটা লিখে দিব, তাহলে এটা হচ্ছে 7 হয়ে গেল। সো তো আর কোনো ভ্যালু নাই, সো যোগ করা শেষ। এরপর আমার কি লেফট সাম আর রাইট সামটা যোগ করে দিতে হবে, সো লেফট সাম এখানে পাচ্ছি হচ্ছে 2 আর রাইট সাম এখানে পাচ্ছি হচ্ছে 7, তাহলে 2 + 7 = 9, তার মানে আমাদের এই স্টেপের জন্য সিএসএস আসবে হচ্ছে 9। এরপর আবার আগের মতো লেফটেরটা সিএসএস আর রাইটেরটা তিনটার মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন করব, তাহলে 2 9 10 ম্যাক্সিমাম হচ্ছে 10, তাহলে উপরে রিটার্ন হবে 10, তাহলে আমাদের উপর স্টেপে এখানে রিটার্ন হচ্ছে 10। সো এই 10টা আসলে কি এই আমাদের মেইন স্টেপের জন্য লেফটের পার্ট, সো এটাকে আমরা এলএসএস লিখে রাখলাম। সিমিলার কাজ হচ্ছে এখন আমরা রাইট সাইডের জন্য করব, যে রাইট সাইডে এখানে আসলে এইখানে -2 রিটার্ন হবে,
এটা হচ্ছে আমাদের এই স্টেপের জন্য এলএসএস। এখান থেকে 4 রিটার্ন হবে, এটা হচ্ছে আমাদের এই স্টেপের জন্য আরএসএস। এরপর হচ্ছে আমাদের এখান থেকে সিএসএস বের করতে হবে। তাহলে এখানে সিএসএস বের করার নিয়ম হচ্ছে আবার আগের মতো, আমি এটা আবার রাইট সাইডে লিখে নিই। লেফট সাম হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, একটা সাম থাকবে, এটা হচ্ছে 0। রাইট সাম এটাও নেগেটিভ ইনফিনিটি, আর একটা সাম থাকবে 0। আর সিএসএস কি হবে, আমরা এই যে লেফট আর রাইট এরটাকে হচ্ছে যোগ করে দেব। ওকে, তাহলে এই স্টেপের জন্য আমাদের মিড পয়েন্ট ছিল হচ্ছে এইটা। তাহলে এখান থেকে লেফটে যাব, এখান থেকে রাইটে যাব। ফার্স্টে লেফটে যাই। সো লেফটে গেলে একটাই ভ্যালু আছে -2, তাহলে আমরা সামের সাথে -2টা যোগ করব। তাহলে এটা আসলে -2, -2 হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমরা -2 লিখে দিলাম। আর তো কোনো ভ্যালু যোগ করার মতো নাই, তাহলে লেফট সামের কাজ শেষ। সিমিলার কাজ আমরা রাইটে যেয়ে করব। তাহলে মিড থেকে রাইটে গেলে এখানে একটা ভ্যালু আছে 4, তাহলে আমরা সামের সাথে 4 যোগ করব, এটা আসছে 4 হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে আমরা এটাকে আপডেট করে 4 করে দিলাম। তাহলে আর তো ভ্যালু যোগ করার মতো কিছু নাই, শেষ। সো আমরা লেফট সাম পাচ্ছি হচ্ছে -2, রাইট সাম পাচ্ছি হচ্ছে 4, তাহলে 4 - 2 = 2। তাহলে আমাদের এই স্টেপের জন্য সিএসএস পাচ্ছি হচ্ছে 2। এরপর আমরা কি করতাম, -2, 2 আর 4 তিনটার মধ্যে ম্যাক্সিমামটা রিটার্ন করবো। সো ম্যাক্সিমাম হচ্ছে 4, তাহলে উপরের স্টেপে রিটার্ন হবে 4। তাহলে আমাদের এখানে রিটার্ন হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের এই পার্টের জন্য এলএসএস, এটাকে লিখে রাখলাম। আচ্ছা, এরপর রাইট সাইডে একটা এলিমেন্ট আছে 10, এটাই রিটার্ন হবে, তার মানে এটা হচ্ছে আমাদের এই স্টেপের জন্য আরএসএস। এরপর হচ্ছে এখন আমরা এখানে সিএসএস বের করব। তাহলে আবারও আগের মতো সিএসএস কিভাবে, এই যে মিড পয়েন্টটা ছিল এখান থেকে একবার লেফটে যাব, এখান থেকে একবার রাইটে যাব। সো ফার্স্ট হচ্ছে আমরা লেফটের কাজটা দেখি। সো মিড থেকে লেফটে গেলে প্রথমেই আছে হচ্ছে 4, তাহলে আমি সামের সাথে 4 যোগ করব। সো এটা আসতেছে 4 হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমি 4 লিখে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা ভ্যালু আছে -2, তাহলে আমি কারেন্ট সামের সাথে -2 যোগ করব। তাহলে 4 - 2, এটা আসতেছে 2। সো কারেন্ট সামের ভ্যালু হচ্ছে 2, লেফট সামের ভ্যালু হচ্ছে 4। কারেন্ট সামটা হচ্ছে লেফট সামের চেয়ে বড় হলে আমরা আপডেট করি, আদারওয়াইজ করি না। সো এখন 2 যেহেতু 4 এর চেয়ে বড় না, সো এখানে আর কিছু আপডেট হবে না। তাহলে আমাদের এই যে লেফট সাইডে সবগুলো ভ্যালু যোগ করা শেষ। সেম কাজ করব হচ্ছে আমরা রাইটের জন্য। সো যে মিড থেকে রাইটে গেলে একটা ভ্যালু আছে 10, তাহলে আমরা সামের সাথে 10 যোগ করব। সো এটা আসছে 10 অবভিয়াসলি নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, সো এটাকে আপডেট করে আমরা 10 করে দিলাম। সো আর রাইট সাইডে আর কোনো এলিমেন্ট নেই, রাইট সাইডের কাজ শেষ। সিএসএস কিভাবে বের করব, লেফট সাম প্লাস রাইট সাম। সো লেফট সাম পাচ্ছি আমরা 4, রাইট সাম পাচ্ছি 10, তাহলে 10 + 4 করলে এটা আসে 14। তার মানে আমাদের এই স্টেপের জন্য সিএসএস পাচ্ছি 14। সো যে লেফটেরটা 4, রাইটেরটা 10, তারপর সিএসএস 14, ম্যাক্সিমাম হচ্ছে 14, তাহলে উপরের স্টেপে আমাদের 14 রিটার্ন হবে। তাহলে এখান থেকে 14 রিটার্ন পাচ্ছি, এটা কি আমাদের মেইন অ্যারেটার জন্য আরএসএস, সেটা আমরা লিখে রাখলাম। সো তো আমরা একদম লাস্ট স্টেপে পৌঁছে গেছি। সো এইখানে মিড পয়েন্ট ছিল এইটা। তো এখন আমরা এখান থেকে লেফটে যাব, এখান থেকে রাইটে যাব সিএসএসটা বের করার জন্য। তাহলে আবারও সেম কাজই করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই মিড পজিশন থেকে লেফটে যাব। লেফটে গেলে প্রথম ভ্যালুটাই আছে 10, তাহলে সামের সাথে আমি 10 যোগ করলাম। সো এটা আসতেছে 10 হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে এটাকে আপডেট করে 10 করে দিলাম। এরপর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে -3, তাহলে কারেন্ট সামের সাথে আমি -3 যোগ করলাম। তাহলে 10 - 3, এটা আসবে হচ্ছে 7। সো 7 আসলে 10 এর চেয়ে ছোট হলে তো আসলে আমরা আপডেট করি না, সো এখানে লেফট সাম আর আপডেট হবে না। আচ্ছা, তারপরে ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমি 7 এর সাথে 2 যোগ করলাম, যোগ করে আসে হচ্ছে 9। এগেইন 9 হচ্ছে 10 এর চেয়ে ছোট হলে তো আমরা আপডেট করি না, তাহলে এখানেও কোনো আপডেট হবে না। এরপরে ভ্যালুটা আছে হচ্ছে -5, তাহলে আমি 9 এর সাথে -5 যোগ করলাম, তাহলে 9 - 5, এটা আসতেছে 4। এগেইন 4 হচ্ছে 10 এর চেয়ে ছোট হলে তো আমরা আপডেট করি না, তাহলে আমাদের লেফট সাইডের ভ্যালুগুলো যোগ করা শেষ, লেফট সাম পেলাম হচ্ছে 10। সেম কাজ করব, এখন হচ্ছে আমরা মিড থেকে রাইট সাইডে যাব। তাহলে রাইট সাইডে গেলে প্রথম ভ্যালুটাই হচ্ছে -2, তাহলে আমরা 0 এর সাথে ফার্স্টে -2 যোগ করতেছি, এটা পাবো হচ্ছে -2। -2 কি নেগেটিভ ইনফিনিটির চেয়ে বড়, তাহলে এটাকে কেটে -2 করে দিলাম। আচ্ছা, এরপরে ভ্যালুটা আছে 4, তাহলে আমরা কারেন্ট সামের সাথে 4 যোগ করলাম, তাহলে 4 - 2, এটার ভ্যালু আসবে হচ্ছে 2। সো 2 হচ্ছে -2 এর চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমি 2 করে দিলাম। আচ্ছা, এরপরের এলিমেন্টটা আছে হচ্ছে 10,
লাস্টের একটা এলিমেন্টই বাকি 10। সো আমি হচ্ছে এখন আমাদের সামের সাথে 10 যোগ করব, তাহলে 10 প্লাস 2 এটা হচ্ছে 12 আসে। 12 হচ্ছে আমাদের 2 এর চেয়ে বড়, তাহলে এটাকে কেটে আমি 12 করে দিলাম। সো এটা আর কোনো এলিমেন্ট যোগ করার মতো নাই, সো এটার কাজ শেষ। সো সিএসএস কিভাবে পাবো? লেফট সাম হচ্ছে 10 আর রাইট সাম হচ্ছে 12। সো এখানে যোগ করে পাচ্ছি হচ্ছে 22, তাহলে আমাদের সিএসএস আসছে 22, তাহলে সিএসএস পেলাম 22। এরপর তাহলে কি আলটিমেটলি আমাদের এখানে লেফটেরটা 10, রাইটেরটা 14, মিডলটা হচ্ছে 22, তাহলে এইটাই হচ্ছে আমাদের আলটিমেট আনসার। তার মানে এইখানে ম্যাক্সিমাম সার্ভারের সাম হচ্ছে 22। এখন আমাকে কোশ্চেনে বলতে পারে যে কোন ভ্যালুগুলা নিয়ে হচ্ছে আমরা এই 22টা পাচ্ছি, তো সেটা হচ্ছে আমাকে এখানে দেখাই দিতে হবে। কিভাবে দেখাবো? এই যে দেখো, লেফট সামের সময় আমরা হচ্ছে 10 এর সাথে যোগ করা পর্যন্ত হচ্ছে থেমে গিয়েছিলাম, তার মানে লেফটের থেকে শুধুমাত্র এতটুকু পর্যন্ত আমরা গিয়েছিলাম, বাকিগুলো আসলে আমরা যোগ করিনি লেফট সামের মধ্যে। আর রাইটের ক্ষেত্রে দেখো, আমরা হচ্ছে এই যে 0-র সাথে ফার্স্টে -2 যোগ করেছি, তারপরে 4 যোগ করেছি, তারপরে হচ্ছে 10 যোগ করেছি, সবগুলা যোগ করার পরে ম্যাক্সিমাম পাচ্ছিলাম 12। ওই 12টাই কিন্তু রাইট সাম হিসেবে আছে, তার মানে রাইট সাইডে হচ্ছে সবগুলা ভ্যালু নিয়ে আমরা কাজ করেছি। তার মানে এই যে আমরা কালার করে দিচ্ছি, এইটাই হচ্ছে আমাদের ওই সাব অ্যারেটা। 10 -2 4 10 সবগুলাকে যোগ করলে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি 22। ওকে, সো আমাদের কোশ্চেন এটা বলতে পারে যে আমাদের কোন কনজিকিউটিভ ভ্যালুগুলা নিয়ে হচ্ছে আমরা ওই ম্যাক্সিমাম সামটা পাচ্ছি, সেটা হচ্ছে ফিগার আউট করো। তখন এইভাবে দেখা দিতে হবে, লেফটে থেকে শুধু হচ্ছে আমরা 10 নিচ্ছিলাম আর রাইটে থেকে এই সবগুলাই যোগ করতেছিলাম, তাহলে টোটালটা হচ্ছে এই বক্সের মধ্যে যেটা আছে সেটা। ঠিক আছে, আচ্ছা। সো কার কোনো কোয়েরিজ আছে এটা নিয়ে? এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক সেমিস্টারেই দেখবা যে ম্যাক্সিমাম সাম সাবের কোন একটা কোশ্চেন আসবে এরকম সিমুলেশন। বলো। একটা কোশ্চেন ছিল হচ্ছে কি বলে ফল 23, এটার 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। আচ্ছা ম্যাম, কোশ্চেনটা কিভাবে আসবে ম্যাক্সিমাম সার্ভারে? কোশ্চেনটার মধ্যে হচ্ছে কনজিকিউটিভ কথাটা হয়তো হিন্টস হিসেবে পাবা, যে কনজিকিউটিভ মানে সিনারিওর মধ্যে যা দেওয়া থাকবে যে কনজিকিউটিভ কিছু একটা বের করো, তো এই যে আমরা কনজিকিউটিভ কোন ভ্যালুগুলা নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম সামটা পাচ্ছি। আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, এরপর কোশ্চেনটা আসবে হবে। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ এরকমই, মানে সিনারিও বেসে ওই অ্যারেটা যে কোনো কিছু দিয়ে ডিফাইন করতে পারে। সো ওটার মধ্যে কনজিকিউটিভ কথাটা পেলে হচ্ছে তুমি ধরতে পারো এটা আসলে ম্যাক্সিমাম সাম সাবের। ওকে, আচ্ছা কোন সেমিস্টারের কথা বললা? ফল 23। আচ্ছা, আরেকজন কি জানি বলতেছো, আবার একটু বলো। ম্যাম ম্যাক্সিমাম সাবের থেকে ইউজুয়ালি কেমন কোশ্চেন আসে? এরকম সিমুলেশন জেনারেলি সব সেমিস্টারে দেখবা আসে, একটা কমন কোশ্চেন থাকে যে মানে সিমুলেশনটা দেখাও, আর হচ্ছে ভ্যারিয়েশন থাকতে পারে। তো এরকম একটা ভ্যারিয়েশন মনে হয় কেউ একজন মাত্র জিজ্ঞেস করলাম, একটু দেখি। ফল 23 প্রবাবলি, রাইট? ইয়েস ম্যাম, 3 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম সাম সাবের উপর কি বলেছে। ইওর ফ্রেন্ড গেভ ইউ আ বাইনারি স্ট্রিং বি meaning its character is either 0 or 1. He wanted to find out how to calculate the maximum number of consecutive zeros in that particular string. ওই যে দেখো কোশ্চেনের মধ্যে কনজিকিউটিভ কথাটা আছে, তাহলে এইটা হচ্ছে একটা হিন্ট হিসেবে ইউজ করতে পারো যে ম্যাক্সিমাম সাম সাবের এই কনজিকিউটিভ এই ধরনের কোনো সিনোনিম কিছু একটা থাকবে। সো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা বাইনারি স্ট্রিং দেওয়া, কনজিকিউটিভ ম্যাক্সিমাম কয়টা জিরো আছে এটা বের করতে হবে। সো এটাই আর কি, যে দেখাইতে বলছে কোন অ্যালগরিদম ইউজ করবা, ওইটার হচ্ছে এই যে সুডো কোড লিখতে বলছে আর টাইম কমপ্লেক্সিটি কত আসে ওটা। সো আমি একটু দেখাই যে কোনো একটা র্যান্ডম দিয়ে, এটা দিয়ে দেখাই। এটা তো সিমুলেশন আসেনি। মানে সিমুলেশনটা বুঝলে তুমি তো কোডটা এমনিতেই করতে পারবা, সো এই জন্য আমি সিমুলেশনটাই দেখাই যে আসলে এটা কিভাবে ম্যাক্সিমাম সাম সাবের দিয়ে করবা। আচ্ছা, সো ফার্স্ট আমরা দেখি এটা আসলে কিভাবে ম্যাক্সিমাম সাম সাবের দিয়ে করা যায়। আমার হচ্ছে কনজিকিউটিভ জিরো কয়টা সেটা লাগবে, তার মানে আগের মতো যে আমরা ওই যে ক্রস সাম তারপর বের করতাম ওই ওয়েটা হচ্ছে চেঞ্জ হবে। আমার হচ্ছে এখন কয়টা জিরো আছে সেটা বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা ডিভাইড করি, কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 6টা করে হবে।
তো আমরা আগের মতো just ভাগ করে যাচ্ছি যে সিঙ্গেল এলিমেন্টের না পৌঁছানো পর্যন্ত। তো এখন হচ্ছে আমরা সব ভাঙতে ভাঙতে সিঙ্গেল এলিমেন্টে পৌঁছে গেছি। এখন আমার চিন্তা করতে হবে যে কনসিকিউটিভ জিরো কয়টা, এটা হচ্ছে আমার লাগবে। তাহলে 1 পেলে ওটার কনসিডারেশন তো আমাদের দরকার নাই। 1 যখন আমরা পাবো তখন আমরা উপরে রিটার্ন করব 0, কারণ 1 এর কাউন্ট আমার লাগবে না, আমার কোনটার কাউন্ট লাগবে, 0 এর কাউন্ট। সো যেন 1 পেলে ওখান থেকে আমরা রিটার্ন করব 0, আর 0 পেলে সেখান থেকে আমরা রিটার্ন করব 1। ওকে, মানে আমরা হচ্ছে কাউন্ট বাড়াচ্ছি, 0 একটা পাওয়া মানে 0 এর কাউন্ট বাড়ছে, সো আমরা ওখানে 1 রিটার্ন করব। তাহলে এখানে একটা 1 পাচ্ছি, 1 তো আমাদের কনসিডার করার দরকার নেই, সো আমি উপরে রিটার্ন করলাম 0। লাস্ট কথাটা বুঝতে পারি। আমরা হচ্ছে কনজিকিউটিভ কয়টা 0 আছে সেটা বের করতে চাচ্ছি, তাই না? তার মানে 1 কয়টা আছে ওটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা দরকার নেই। তাহলে আমাদের বেস কেসটা কি হবে, যখন আমরা 1 পাবো তখন আমরা উপরে রিটার্ন করব 0, আর যখন আমরা 0 পাবো তখন উপরে রিটার্ন করব 1। সো এখানে উপরে 1 রিটার্ন করা মানে কি, আমি একটা 0 পেয়েছি, এই জন্য কাউন্ট আমি 1 হিসেবে রিটার্ন করলাম। ঠিক আছে, সো আমাদের মানে বেস সিনারিওটা হচ্ছে এইটা। এরপর আমরা কি করতাম, ম্যাক্সিমাম সাম সাবরেতে আমরা হচ্ছে বের করতাম সিএসএস টা। সো এখানে তো আসলে ওরকম সিএসএস বের করার কিছু নাই, কনজিকিউটিভ কয়টা 0 পাচ্ছি সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে মিড পজিশন ছিল এইটা, এটা হচ্ছে মিডল লেফট, এটা হচ্ছে মিডল রাইট। তো এখন আমরা দেখবো যে মিড থেকে লেফটে গেলে কয়টা 0 আছে, মিড থেকে রাইটে গেলে কয়টা 0 আছে। তাহলে এখন দেখো মিড থেকে লেফটে গেলে তো আসলে শুরুই হচ্ছে 1 দিয়ে, সো কোনো 0 নাই, তার মানে এটা হচ্ছে 0। প্লাস মিড থেকে রাইটে গেলে কয়টা 0, এখানে একটা 0 আছে, তাহলে এখানে দিলাম হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 এটা আসবে হচ্ছে 1। তাহলে আবারও আগের মতো তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা রিটার্ন করব, 0 1 1, ম্যাক্সিমাম হচ্ছে 1, তাহলে উপরে রিটার্ন হবে 1। আচ্ছা, আবার এই সাইডে এখানে এসে একটা 0 পাচ্ছি, 0 পেলে আমরা কি উপরে 1 রিটার্ন করব, তাহলে এখানে 1 আসলো। আবার হচ্ছে এখানে আমরা ওই যে সিএসএস বের করার মতো করে চেক করব, লেফটে যাব রাইটে যাব। সো লেফটে যে দেখো প্রথমে একটা 0 আছে, এরপরে 1, তার মানে এখান থেকে এই একটা 0ই পাচ্ছি, সো এখানে আমরা লিখে রাখলাম 1। প্লাস মিড থেকে হচ্ছে রাইটে যাব, রাইটে গেলেও একটা 0, সো এখানে পাচ্ছি 1, সো 1 প্লাস 1 এটা করলে হয় হচ্ছে 2। তাহলে 1 1 2, তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা 2, সো উপরে রিটার্ন হবে 2। আচ্ছা, এইটুকু পর্যন্ত কালকে কোনো কোয়ারি যাচ্ছে, কি করছি আমরা, কার কোনো কোয়ারি থাকলে আমাকে সাথে সাথেই বলবো। আচ্ছা, সেম কাজ এখান থেকেও করি, 1 পাচ্ছি, 1 পেলে উপরে রিটার্ন করব 0, 0 পেলে উপরে রিটার্ন করব 1। এখন হচ্ছে আবার মিডল থেকে লেফটে যাব, মিডল থেকে রাইটে যাব। লেফটে গেলে কোনো 0 নাই, তার মানে 0 সংখ্যা হচ্ছে 0, আর রাইটে গেলে হচ্ছে একটা 0, সো এটা 1। ওকে, এটা 1 পাচ্ছি, 0 1 1, তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1, সো এখানে 1 লিখলাম। এরপর এখানে একটা 0 পাচ্ছি, উপরে রিটার্ন হবে 1। এগেইন আমরা মিড থেকে লেফটে আর রাইটে যাব, তো মিড থেকে লেফটে গেলে এখানে একটা 0, মিড থেকে রাইটে গেলেও একটা 0, তাহলে 1 প্লাস 1 এটা হচ্ছে 2। তাহলে 1 1 2, তিনটার মধ্যে 2 হচ্ছে ম্যাক্সিমাম, সো উপরে রিটার্ন হবে 2। এখন এখানে আসি, এখানে হচ্ছে আমাদের মিড পয়েন্ট ছিল এইটা, এখান থেকে লেফটে যাব, এখান থেকে রাইটে যাব। সো যে লেফটে গেলে এখানে একটা 0, দুইটা 0, তারপর হচ্ছে 1, সো এখান থেকে ম্যাক্সিমাম 2টা পাচ্ছি, তাহলে 2 লিখলাম। প্লাস মিড থেকে রাইটে গেলে দেখো 1 থেকে শুরু হচ্ছে, আমার কিন্তু কনজিকিউটিভ 0 লাগবে, সো মাঝখানে 1 চলে আসলে এই সাইডে যতগুলা 0ই থাকুক ওটা তো আর কনজিকিউটিভ থাকতেছে না। তো যে প্রথমেই 1 মানে এখান থেকে আসলে আমি কোনো 0 পাচ্ছি না, তার মানে এখানে 0 সংখ্যক 0 পাচ্ছি, তাহলে 2 প্লাস 0 এটা আসছে 2, তাহলে 2 2 2, তিনটার মধ্যে ম্যাক্সিমাম 2, সো উপরে আসলে রিটার্ন হবে 2। সেম কাজ হচ্ছে আমরা এই সাইডের জন্য করব, এখান থেকে 0 পাচ্ছি, 1 রিটার্ন হবে, এখানেও 1 রিটার্ন হবে। এখান থেকে লেফটে আর রাইটে যাব, লেফটে গেলে একটা 0, রাইটে গেলে একটা 0, তার মানে এটা আসবে 2। তাহলে 1 1 2, তিনটার মধ্যে ম্যাক্সিমাম 2, উপরে রিটার্ন হবে 2। এখানে একটা 0 পাচ্ছি, উপরে তাহলে রিটার্ন করব 1। এখানে হচ্ছে আমাদের মিড থেকে লেফটে যাব, মিড থেকে রাইটে যাব, লেফটে গেলে হচ্ছে দুইটা 0, আর রাইটে গেলে হচ্ছে একটা 0, তাহলে 2 প্লাস 1 এটা আসছে 3, তাহলে 2 1 3, তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, সো উপরে রিটার্ন হবে হচ্ছে 3। তাহলে আমাদের এখানে রিটার্ন হলো 3। রাইট সাইডের জন্য সেম কাজ করব, এখান থেকে 0, এখান থেকে 0, সো এখানে যেটা আসলে কোনো 0 নাই, সো আমাদের এটাও 0ই আসবে, এখানেও 0, এখানেও 0, এখানেও সেম, এখানে কোনো 0 নাই, এখানে কোনো 0 নাই, সো এখানেও 0 আসবে, সো উপর থেকে এখানে রিটার্ন হলো 0। আচ্ছা, এখন এই স্টেপে এসে আমাদের মিড থেকে লেফটে যাব, মিড থেকে রাইটে যাব, লেফটে গেলে হচ্ছে তিনটা কনজিকিউটিভ 0, সেখান থেকে পাচ্ছি 3, প্লাস রাইটে গেলে কোনো 0 নাই, তার মানে 0 সংখ্যক 0, তাহলে 3 প্লাস 0 এটা হচ্ছে 3 আসতেছে, তাহলে 3 3 আর 0, তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, সো উপরে রিটার্ন হবে 3। তো যে এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপটা, সো লাস্ট স্টেপের হচ্ছে আমাদের ডিভিশন ছিল এখানে, সো লেফটে রাইটে, সো যে দেখো লেফটে গেলে একটা 0, দুইটা 0, তারপর আবার 1 শুরু হয়ে যাচ্ছে, সো এই 1 থেকে তার আমি কনসিডার করতে পারবো না, কনজিকিউটিভ লাগবে, তাহলে এখানে দুইটা 0 পাচ্ছি। প্লাস রাইটে গেলে যে একটা দুইটা তিনটা,
তারপর আবার 1 সবগুলো, তার মানে এখান থেকে 3টা 0 পাচ্ছি। তাহলে 2 + 3 এটা আসতেছে হচ্ছে 5। তাহলে লেফটেরটা 2, রাইটেরটা 3 আর সিএসএস পেলাম হচ্ছে 5। তাহলে তিনটার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে আমরা রিটার্ন করি, তার মানে এটা হচ্ছে 5। তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার কত পাচ্ছি আমরা? 5। 5টা কনজিকিউটিভ 0 আছে। সো এই যে কোন 5টা, এই যে এই 5টা, এখান থেকে 2টা আর এখান থেকে 3টা, টোটাল হচ্ছে আমাদের কনজিকিউটিভ সংখ্যা ম্যাক্সিমাম 0 5টা। ঠিক আছে? ম্যাম একটা এই কোয়েশ্চেন কোশ্চেনটাই ছিল কি ওয়ানের কেসটা কিভাবে হ্যান্ডেল করবো? তো লেফট সাব ট্রিতে যখন ফার্স্ট হচ্ছে 100 আসে, ওটা হচ্ছে তখন কিভাবে কনসিডার করবো জিনিসটা? ফার্স্টের কেসটা বলতে এই যে 100, এই যে ভাঙতে হ্যাঁ। ভাঙতে যখন আমরা একবার উপরে একবার লাস্ট স্টেপে যে হচ্ছে 100 তারপরে আবার 100 মানে হচ্ছে আমরা হচ্ছে মিড থেকে লেফটে যাই না, মিড থেকে লেফটে গেলে 0, তারপরে আবার লেফটে গেলে আরেকটা 0 পাচ্ছি। যখন আমরা 1 পাবো তখন আর ফার্দার কনসিডার করব না। তো এখানে ম্যাক্সিমাম কয়টা 0 পাচ্ছ? 2টা। সিমিলারলি মিড থেকে আমরা রাইটে যাব, রাইটে গেলে প্রথমে একটা 0, তারপরে আবার একটা 0, তারপরে একটা 0, তারপরেরটা হচ্ছে এখানে দেখো 1। সো এখানে আমরা আবার স্টপ করে দিব। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কয়টা 0 পাচ্ছ? 3টা। আর এখান থেকে পাচ্ছ 2টা। সো তো এই যে লেফটের থেকে 2টা, রাইটের থেকে 3টা, সো এখানে 5 আসতেছে। ঠিক আছে? মানে যখনই হচ্ছে আমরা মানে কাউন্ট করে করে 1 পাবো তখন হচ্ছে আমরা স্টপ করে দিব। লেফটে গেলেও সেম, রাইটে গেলেও সেম। ম্যাম এই কোশ্চেনটা তো মানে সিমুলেশন হচ্ছে দিতে না করছে, তো এই যে আমি যদি এইটাতে হচ্ছে মানে এই টাইপের কোশ্চেনে যদি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিই, সেক্ষেত্রে কি আমি এরকম সিমুলেশন করার পরে আমি মানে ইনস্ট্রাকশন দিলে হবে? সিমুলেশনের জন্য আলাদা তো মার্কস নাই। তুমি যদি একদমই সুডো কোড না পারো তখন সিমুলেশন করে রাখতে পারো, কিছু মার্কস হয়তো পাবা। বাট যেটাই সুডো কোড চাবে সেটাই ওটাই লিখতে হবে, যেটা সিমুলেশন চাবে ওটা হচ্ছে আলাদা। তো একেবারে যদি না পারো জাস্ট এমনি স্টেপগুলা বলে যাবা যে আমাদের এখানে বেস কেস কি হবে। 1 যখন পাবো তখন 0 রিটার্ন করব, 0 যখন পাবো তখন হচ্ছে 1 রিটার্ন করবো, এভাবে লিখলা। তারপরে স্টেপে লিখলা যে আমাদের ম্যাক্সিমাম সাম সাবের মতোই থাকবে, জাস্ট সিএসএস ক্যালকুলেট করার পার্টটা হচ্ছে আমার চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে ওটাই তুমি ইংলিশে লিখে দিলা, যে আমরা মিড থেকে যখন লেফটে যাব কনজিকিউটিভ কয়টা 0 পাওয়া যায় ওটা কাউন্ট করব, মিড থেকে যখন আবার রাইটে যাব তখন কনজিকিউটিভ কয়টা 0 পাওয়া যায় ওটা আবার কাউন্ট করব। এভাবে হচ্ছে কথায় লিখতে পারো তুমি, এক্স্যাক্টলি যদি কোডটা না লিখতে পারো। মানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ, কিন্তু কথায় লিখতে। হ্যাঁ হ্যাঁ ওটাই কথায় লিখবা। সো সিমুলেশনটা বুঝলে এটা কিন্তু লেখাটা খুব ইজি। আর বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম সাম সাবের একটা মানে ভ্যারিয়েশন। সো কনজিকিউটিভ কথাটা যদি লেখা দেখো ওটা দেখি আসলে এটা হিন্ট ধরা যায় যে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাম সাবের। আচ্ছা, সো এরপরে আর কি বলছিলা তোমরা? কারাসুব একজন বলেছো, বাট কারাসুবের হচ্ছে আলাদা একটা রেকর্ডিং আছে, ওটা দেখো। এগেন আমি বললাম কারাসুবের মধ্যে সিমুলেশনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে একটা ইকুয়েশন পাই, ওই ইকুয়েশনটা কিভাবে আসে ওটা এখানে পুরোটা এক্সপ্লেন করা আছে, ওটা একটু দেখো। আচ্ছা, আর কি কি বলেছো? বিএফএস ডিএফএস দুইটাই লাগবে? হ্যাঁ, দুইটাই আমাদের সিলেবাসে আছে। মাস্টার মেথড কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট ওরকম আলাদাভাবে না, যদি আসে সেখানে যদি তুমি মাস্টার থিওরাম অ্যাপ্লাই করতে পারো তোমার নিজেরই টাইম বাঁচবে। 1 hour 15 minutes এর এক্সাম, সো যত টাইম তুমি বাঁচাতে পারো তো এটা দেখতে পারো। স্প্রিং 26 এর 3 নাম্বারটা বুঝাই দিয়ে। আচ্ছা, স্প্রিং 26 এর 3। আচ্ছা ম্যাম, সর্টিং এর কোশ্চেন কি রকম আসতে পারে? যে কোনো কিছুই আসতে পারে, সুডো কোড হোক, সিমুলেশন হোক, কনসেপচুয়াল কোশ্চেন হোক, যে কোনোটাই আসতে পারে। স্পেসিফাই করে তো আসলে বলা যাবে না, সবই পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে জিসিডির, এটাও হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাম সাবের একটা ভেরিয়েশন। সো হুবহু দেখবা যে কাইন্ড অফ ম্যাক্সিমাম সাম সাবের কোডের মতোই দেওয়া, ডিফারেন্স থেকে এখানে হচ্ছে আমরা জিসিডি বের করতেছি। আমাদের যেমন লেফট সাম ছিল, লেফট সামের বদল হচ্ছে এখানে লেফট জিসিডি, রাইট সাম ছিল, রাইট সামের বদল হচ্ছে রাইট জিসিডি। কিভাবে করতেছি? ওই যে মিড থেকে লেফটে গেলে প্রত্যেকটা এলিমেন্টের জিসিডি করে দেখতেছি। যদি ওই কারেন্ট জিসিডিটা আমাদের ওই যে লেফট জিসিডি যে বড় হয় তখন হচ্ছে ওটাকে আমরা আপডেট করে দিচ্ছি। ওকে, তার মানে সেম জিনিসই, জাস্ট আগে হচ্ছে ওই সাম করতাম, এখন সাম না করে হচ্ছে জিসিডি বের করতেছি। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে বাংলায় কি বলে এটাকে? গসাগু বলে মনে হয়। সো তো গসাগু করতেছে, উপরে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে এই যে যদি আমাদের এরকম একটা অ্যারে থাকে 12 আর 18, সো এখানে কি কি পসিবল সাব অ্যারে হইতে পারে? একটা হচ্ছে শুধু 12, একটা হচ্ছে শুধু 18, একটা হচ্ছে 12 আর 18, এই তিনটা সাব অ্যারে পসিবল। তাহলে যদি সিঙ্গেল এলিমেন্ট থাকে, সিঙ্গেল এলিমেন্টের জিসিডি ও নিজেই হবে, এটাও সিঙ্গেল এলিমেন্ট তাহলে ওর জিসিডি ও নিজেই হবে। আর যখন এই যে দুইটা এলিমেন্ট তখন 12 আর 18 এর জিসিডি করলে আসে হচ্ছে 6।
ওকে, সো এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে। এখন আমাকে কোশ্চেনে বলেছে ফর দি ইনপুট অ্যারে, এই যে একটা অ্যারে আমাকে দিয়ে দিয়েছে, এই অ্যারের জন্য আমাদের এই অ্যালগোরিদমটা কাজ করবে কিনা সেটা হচ্ছে বের করো, আর কাজ করবে না করবে না সেটা আর কি এক্সপ্লেন করো। তো এখানে হচ্ছে তুমি সিমুলেশন দিয়ে দেখাইতে পারো যে আসলে কাজ করে কিনা। তো এখানে যতগুলা নাম্বার দেওয়া আছে সবগুলার জিসিডি করলে প্রবাবলি কত আসে, এটা 35 আসার কথা মোস্ট প্রবাবলি। তো আমার ওইটাই আর কি ভেরিফাই করতে হবে যে আসলেই এই অ্যালগোরিদম অনুযায়ী করলে হচ্ছে সেটা হয় কিনা। সো আমি একটু এটা সিমুলেট করে দেখাই। এগেইন এগুলা নিয়ে হচ্ছে বেশি টেনশন করো না, কারণ আমি বললাম যে কোশ্চেন আসলে ইজি হয়েছে। আচ্ছা আমি এরপর সর্টিং গুলো একটু দেখাই। হ্যাঁ sure। আচ্ছা তাহলে আমরা আবারও আগের মতো ভাগ করব। এটা হচ্ছে আমরা ওখানে যে অ্যালগরিদমটা লিখা ওইভাবেই করতেছি। আচ্ছা বক্স না দেখালেও হয়। ওকে, সো আমাদের এই যে সিঙ্গেল এলিমেন্টে যখন পৌঁছাচ্ছি, যে সিঙ্গেল এলিমেন্টে মানে ওটা জিসিডিও নিজেই হবে, তাহলে এখান থেকে 6 পাবো, এখান থেকে 10 পাবো। সো ওই যে উপরে রিটার্ন হবে 6, এখানে রিটার্ন হবে 10। এরপর আগের মতো আমরা কি করতাম, ওই যে আমরা যেমন সিএসএস বের করতাম মিড থেকে লেফটে যে মিড থেকে রাইটে যে, এখন হচ্ছে ওই সাম করার বদলে জাস্ট হচ্ছে জিসিডি করতে হবে। তাহলে আমাদের এই স্টেপের জন্য লেফটে গেলে হচ্ছে 6 পাচ্ছি। আমি যদি আবার একটু ভেঙে দেখাই একটা স্টেপ, আমাদের লেফট জিসিডি এটা হচ্ছে 0 ধরা ছিল, আর জিসিডি নামে জি নামে একটা ভ্যারিয়েবল ছিল, এটা কত ধরা দেখি, জিও হচ্ছে 0 থেকে। সিমিলারলি রাইট জিসিডি একটা ছিল, এটা হচ্ছে 0, আর এখানে একটা জি থাকবে, এটা হচ্ছে 0। আর এরপর আগের মতো আমরা কি করব, এই দুইটা জিসিডির মাঝখানে এল লেফটেরটা আর রাইটেরটা, এটার মধ্যে ম্যাক্সিমামটা আর কি আমরা রিটার্ন করবো। আমি যদি আবার কোডটা দেখাই, রিটার্ন জিসিডি অফ লেফট জিসিডি আর রাইট জিসিডি, আর আলটিমেটলি হচ্ছে যে লেফটেরটা রাইটেরটা আর এই যে ক্রস যেটা বের করবো, তিনটার মধ্যে ম্যাক্সিমামটা আর কি উপরে রিটার্ন করি। মানে সবগুলো স্টেপ আসলে কাইন্ড অফ সেমই থাকতেছে। ওকে, তাহলে আমাদের এখন মিড থেকে লেফটে গেলে হচ্ছে 6, আর মিড থেকে রাইটে গেলে হচ্ছে 10। তাহলে ফার্স্টে আমরা 0 আর 6 এর জিসিডি করবো। তাহলে 0 আর 6 এর জিসিডি আসলে 6ই আসবে। তাহলে যে এই 6টা আসলে এটা 0-র চেয়ে বড়, তাহলে এটাকে আপডেট করে এখানে আমরা 6 করে দিলাম। মানে নিয়মটা আসলে আগের মতোই, জাস্ট আমরা যোগের বদলে এখন জিসিডি বের করতেছি। সিমিলারলি এই যে 10 এর জন্য সেম, আমাদের এখানে 0 আর 10 এর মধ্যে হচ্ছে জিসিডি বের করব, এটা 10ই আসবে। সো আমাদের যে 6 আর 10 এর মধ্যে জিসিডি করলে আমাদের 6 আর 10 এর জিসিডি কত আসে দাঁড়াও, আচ্ছা 6ই আসার কথা। সো এখান থেকে হচ্ছে আমরা ধরো 6 পাচ্ছি। তো এগেইন আমরা কি করতাম, তিনটা স্টেপের মধ্যে হচ্ছে ম্যাক্সিমামটা রিটার্ন করতাম। সো এখানে ম্যাক্সিমাম হচ্ছে আসলে 10, সো এই ম্যাক্সিমামটা রিটার্ন হবে। সো উপরে ম্যাক্সিমামটাই আমরা রিটার্ন করি। সো এখানে রিটার্ন হলো হচ্ছে 10। সিমিলারলি রাইট সাইডেও সেম, 35 একটা সিঙ্গেল এলিমেন্ট, সো এখান থেকে 35 পাবো। 15 সিঙ্গেল এলিমেন্ট, এখান থেকে 15 পাবো। তারপর হচ্ছে আবারও মিড থেকে হচ্ছে লেফটে যাব, মিড থেকে হচ্ছে রাইটে যাব, আবারও হচ্ছে এখান থেকে একটা জিসিডি পাবো। সো এখান থেকে জিসিডি আসবে হচ্ছে 5। তো আমি আর বাকি স্টেপগুলো দেখালাম না, মানে সেম ভাবেই আমরা করব। তিনটার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে আমরা রিটার্ন করি, তাহলে 35, 5 আর 15, ম্যাক্সিমাম হচ্ছে 35। সো উপরে রিটার্ন হবে হচ্ছে 35। তাহলে লেফটের থেকে পাচ্ছি 10, রাইটের থেকে পাচ্ছি হচ্ছে 35। এখন এখানে এই স্টেপে এসে হচ্ছে আমরা আবার জিসিডি করব। তাহলে আবারও আগের মতো যে আমরা ফার্স্টে 0 আর 10 এর জিসিডি করব, সেখানে যা পাবো সেটার সাথে আবার 6 এর জিসিডি করব। সো এখান থেকে একটা ভ্যালু পাবো। তারপর হচ্ছে 35 এর জন্য 0 আর 35 এর মধ্যে জিসিডি হবে, 35 এর রিটার্ন হবে, সেটার সাথে আবার 15 এর জিসিডি করব। সো টোটাল হচ্ছে এখানে আলটিমেট আনসার আসার কথা হচ্ছে 5। তাহলে লেফটের থেকে 10, রাইটের থেকে হচ্ছে 35, আর মিডলটা পাচ্ছি 5। তাহলে ম্যাক্সিমাম কত, 35। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে হচ্ছে 35। সো আমাদের অরিজিনাল চারটা ভ্যালু যদি জিসিডি করে দেখো তাহলেও 35 হচ্ছে, আর আমরা যে
এই ওয়েতে ফলো করে করলাম তখনও 35 আসতেছে। তাহলে আমাদের যে এক্সাম্পল অ্যারেটা দেওয়া ছিল সেটার জন্য আসলে এটা কাজ করবে। তো যে ডেমনস্ট্রেশন দেখাতে বলেছে তুমি যে সিমুলেশন দিয়ে দেখাতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কমপ্লেক্সিটি নিয়েছিল, যে নাও ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই অ্যান অপটিমাইজেশন। সো জিসিডি কল করার বদলে আমরা হচ্ছে এই যে লগ এন টাইমে হচ্ছে একটা অ্যালগরিদম ইউজ করতেছি, ওটার নাম দিচ্ছে হচ্ছে আমরা ফার্স্ট জিসিডি। ওটা হচ্ছে বিগ অফ রুট এন টাইমে কাজ করে, এটা হচ্ছে আমাকে বলে দিয়েছে। সো এটা আমাকে চেক করে দেখতে হবে না। তো আমাদের রিকারেন্স রিলেশনটা হচ্ছে কিভাবে চেঞ্জ হবে সেটা